আমরা পড়বো হলো জ্যামিতিক আলোক বিজ্ঞান, এবং জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে আমরা এখন ঠিক ততটুকুই পড়বো যেগুলো গ্যারান্টিড প্রশ্ন আসবে। তো চলো শুরু করা যাক। তোমরা কিন্তু এই চ্যাপ্টার গুলো আগে ধরে নিলাম যে একবার হলেও পড়েছো, হতে পারে যে নাও পড়তে পারো, কারণ এটা তোমাদের এটা তোমাদের অনেকেই নাও পড়া থাকতে পারে। আমি সেভাবেই পড়াই দিব, পড়া থাকুক আর না থাকুক, যতটুকু পড়লে ইনশাল্লাহ আমাদের পরীক্ষাটা পার হয়ে যাবে, তাই না? ঠিক আছে, ওকে। তো চলো আমরা পড়া শুরু করি। প্রথমে আছে হলো ফার্মাটের নীতি। ভাই হেডলাইন সবার আগে দেখতে হবে যে তুমি কি পড়তে যাচ্ছ। এখানে অনেকগুলো কথা বলা আছে। এখন এই যে ফার্মাটের নীতি, আমরা তাকায় দেখবো যে ফার্মাটের নীতিকে সাধারণ অর্থে কি বলা যায়, যে বস্তু এবং প্রতিবিম্বের মধ্যবর্তী আলোক পথ সর্বদা সকল রশ্মির ক্ষেত্রে সমান হবে। এই যে লাইনটা, এই লাইনটাই হলো ফার্মাটের নীতি। এবং পরীক্ষায় এই লাইনটা তুলে দিয়ে বলবে যে এইটা কোন বিজ্ঞানীর কথা বা এটা কোন নীতি, আমরা জেনে নিব যে এইটাই হলো ফার্মাটের নীতি। ঠিক আছে, হোপফুলি সবাই শুনতে পাচ্ছ। এবং মনে রাখতে হবে যে ফার্মাটের নীতির সাহায্যে আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ সবগুলা সূত্রাবলী কিন্তু আমরা প্রতিপাদন করতে পারি। দেখো প্রতিফলনের সূত্রাবলী, এগুলো তোমাদের ছোট্টবেলার পড়া ছিল। প্রতিফলন হলো আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, এটা হলো প্রতিফলনের দ্বিতীয় সূত্র। ভাইরা আমার, এইটা হলো দ্বিতীয় সূত্র, এই কথাটা জানতে হবে যে আপতন কোণ আর প্রতিসরণ কোণের মান সমান, এটা আমাদের ছোট্টবেলার পড়া। এই যে φ1 আর φ2 এর মান হবে সমান, এটা তো আমরা আগে থেকেই জানি। প্রথম সূত্রটা কি ছিল, কার মনে আছে? কে বলতে পারবে? হাত তোলো তো দেখি। আমাদের এই যে প্রতিফলনের প্রথম সূত্রটা কি ছিল? মিথিলা ফারজানা বলো তো। মিথিলা ফারজানা বলো তো, প্রতিফলনের প্রথম সূত্রটা কি? আসসালামু আলাইকুম ভাইয়া। বলো। আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আর আপতিত বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করবে। সবগুলো একই সমতলে থাকবে। তো একটা ছিল তলের কথা, সবগুলা একই সমতলে থাকবে। আর দ্বিতীয় সূত্রটাই হলো যে এই যে আমাদের আহ আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান, এটা হলো প্রতিফলনের দ্বিতীয় সূত্র। ভাইয়া এই লাইনটাই শুধু পড়বো আমরা, আর কিচ্ছু পড়বো না। দ্যাট উইল বি এনাফ। আর এখানে একটা নতুন টপিক দেওয়া আছে, সেটা হলো আলোক পথ। আলোক পথ কিভাবে বের করি আমরা? আলোক পথ সমান হলো মাধ্যমের প্রতিসরাঙ্ক আর আলো কর্তৃক অতিক্রান্ত পথের দৈর্ঘ্য। তাকায় দেখো, পথ শুধুমাত্র পথ মাপতে গেলে শুধুমাত্র পথের দৈর্ঘ্য মাপলেই হয় না, প্রতিসরাঙ্কটাও মাপতে হয়, তখন আমরা আলোক পথ পাবো। এই কথাটা তুমি জানলেই হয়ে গেল, আহামরি কিছুই না। সো এইটুকু আমরা তাহলে জেনে ফেললাম। তাহলে ফার্মাটের নীতি কোনটা? সংজ্ঞা বোল্ড হরফ। আমি একটু আগে গ্রুপে পোস্ট করেছি যে আমার প্রত্যেক স্টুডেন্টকে আবারও বলছি, শোনো, এটা একটা পাবলিক পরীক্ষা। পাবলিক পরীক্ষার প্রশ্ন কিন্তু পাবলিকের জন্য হবে। পাবলিকের জন্য প্রশ্ন মানে সবসময় সহজ প্রশ্ন হবে। যতই বলুক যাই বলুক, প্রশ্ন হবে সহজ। ভাইরা আমার, তার উপরে ফুল সিলেবাস। তোমার দিন দুনিয়ার উপরে বস হওয়ার মোটেই দরকার নাই। আমি আবারও বলছি, শুধুমাত্র যা দাগাই দিব তা ভালো করে পড়লেই হবে। সাথে দাগানো পড়লেই, দাগানো কথাটা বললেই আসলে হয়ে যায়, কিন্তু আরো স্পষ্ট করে বললে বোল্ড হরফ, উদাহরণ, টেবিল টেবিল, তারপরে যে কোনো ধরনের বক্স আর অনুশীলনী, এগুলা কিন্তু ফরজ। যারা এখনো বিগত বছরের প্রশ্ন, বিগত 10 বছরের প্রশ্ন যারা এখনো সলভ করনি, তাদের এক পা অলরেডি কবরে। আমি তো বলি যে সবসময় অন্তত পক্ষে 10 বছর তো ফরজে আইন, একদম ফরজে আইন। সম্ভব হলে একটু আগের গুলোও পড়ে ফেলা। ইংলিশ তো আমি বলবো যে অন্তত পক্ষে 30 বছরের গুলো দেখার চেষ্টা করা। এইটা ভাইয়া আমি বললাম 100-এ 100 ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো প্র্যাকটিস করতে চাচ্ছ যে ভাইয়া এই চ্যাপ্টারটা করলাম, প্লিজ ভাইয়া তুমি প্র্যাকটিস করার জন্য যে কোনো একটা ভালো বই বা ডিএমসি রিমার্স অ্যাপের এমসিকিউ গুলো সলভ করো। হ্যাঁ, কিছু জিনিস আছে যেটা পারবা না, সেটা বুকমার্ক করে রাখবা, ঝাড়া মুখস্থ করে নিবা, এখন আর বোঝাবুঝির টাইম নাই। ঠিক আছে? তো কিভাবে পড়বা সেই বিষয়ে স্ট্র্যাটেজি আমি আবার পরে আলোচনা করব। আপাতত এই স্ট্র্যাটেজিতে আর যাচ্ছি না। আপাতত এই যে এইটুকু দাগাই দিচ্ছি, এইটুকুই পড়তে হবে, এখন আর বাকি জিনিসপত্র পড়ার দরকার নাই। যেহেতু আমি তোমাদের যে অভিজ্ঞতায় বেশি, এখন আর কোনো, যদি এই চ্যাপ্টার গুলো কখনোই না পড়ো, যেই লাইনটা শুধু পড়তে বলবো সেই লাইনটাই কিন্তু পড়তে হবে। ঠিক আছে? প্রতিসরণের দ্বিতীয় সূত্রের দিকে তাকায় দেখো। এই হলো প্রতিসরণের দ্বিতীয় সূত্র। প্রতিসরণের দ্বিতীয় সূত্র হলো আপতন কোণ আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হলো সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক। দেখো এই যে, তাহলে এইটা হলো প্রতিসরাঙ্কের দ্বিতীয় সূত্র। প্রতিফলন আর প্রতিসরণের দ্বিতীয় সূত্র জানলাম, এটার অপর নাম স্নেলের সূত্র। পরীক্ষা প্রশ্ন আসতে পারে স্নেলের সূত্র কোনটা। ঠিক আছে? এবং গ্যারান্টি দিলাম যে এইগুলাই পরীক্ষায় আসবে, এর বাইরে কিচ্ছু আসবে না। ওকে, ডান। এটা জানতে হবে পৃথিবীর, আমাদেরকে জানতে হবে, তাকায় দেখো,
কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক একের চেয়ে কম হতে পারে না, এই লাইনটা আমাদেরকে জানতে হবে। সকল প্রতিসরাঙ্ক একের চেয়ে, সকল প্রতিসরাঙ্কই একের চেয়ে বেশি হবে, সকল প্রতিসরাঙ্ক একের চেয়ে বেশি হবে। এই তো আমরা জেনে গেলাম, ঠিক আছে, ডান। এবার গোলীয় তলে প্রতিসরণ, হেডলাইনটা খেয়াল করো। এবং লেন্স প্রস্তুত কারকের সূত্র বা লেন্স তৈরির সমীকরণ। ভাইয়া লেন্স, তুমি যে চশমা পরে থাকো, আমরা কি করি, আমরা চশমা পরে থাকি তাই না? সেই চশমাটা, সেই চশমার কাজটা কিভাবে তৈরি হয়, এটার নাম হলো লেন্স প্রস্তুত কারকের সূত্র বা লেন্স তৈরির সমীকরণ। তারা কোন সূত্র দ্বারা বানায় ভাইয়া? একদম এইটাই আমরা পড়বো। সেইটা হলো এই যে এই সমীকরণটা 1/f = মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 - 1/r2। ভাইয়া এইটা কি বলা হয়? লেন্সের ফোকাস দূরত্ব সমীকরণ। লেন্স তৈরির কাজে এই সমীকরণ ব্যবহার করা হয়। এটাকে লেন্স প্রস্তুত কারকের সমীকরণ বলা হয়। শুধুমাত্র একটা লাইন। ছোট্ট ছেলে জিন্নাত, কেমন আছো বলো? আসসালামু আলাইকুম ভাইয়া। বলো। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? বলো, মেইন কথা বলো। ভাইয়া বলতে চাইছিলাম, তো পেপার ফাইনাল এক্সাম তো হচ্ছে, তো দিতেছি এক্সাম। তো কালকে হচ্ছে উনমেষে এক্সাম দিলাম। আহ, মোটামুটি এমসিকিউ অনেক সলভ করে তারপর হচ্ছে বই পড়া এক্সাম দিতে গেছি উনমেষে, খুব ভালো একটা মার্ক আসছে। আর আজকে আবার এই সেম এক্সামে হচ্ছে পেপার ফাইনাল রেটিনাতে দিলাম। আমার কাছে প্রশ্ন জানি কেমন কঠিন কঠিন লাগলো। তো ভাই এখন মানে প্রিপারেশনটা কেমন নিলে? এগুলো আমাদের আসলে পরে সলভ করা উচিত না, ক্লাসের পড়ার মাঝে এই প্রশ্ন করলে কি আসলে হলো? তারপরও এটা বলে দেই, পরীক্ষা যত জায়গায় দিবা, পরীক্ষার প্রশ্নের মান ভিন্ন 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 হবে। প্রশ্নের মানের উপরে তোমার রেজাল্ট নির্ভর করবে। সো রেটিনা, উন্মেষ, মেডিকো, ডিএমসি ডিমার্সেও যদি পরীক্ষা দাও, এছাড়া আরো অসংখ্য পরীক্ষা দেওয়ার জায়গা আছে, যে কোনো এক জায়গায় দিলেই হলো। কোথায় কি পরীক্ষা দিচ্ছ সেটা যাই হোক, কোথাও খুব ভালো হবে, কোথাও মিডিয়াম হবে, কোথাও খারাপ হবে, কোথাও অ্যাভারেজ হবে, তাই না? এইগুলা যাই হোক, প্রতিদিন পড়তে হবে, পড়া যাতে ঠিক থাকে আর আত্মবিশ্বাস যাতে ঠিক থাকে। এই দুইটাই তোমাকে ভর্তি পরীক্ষার হলে চান্স নিশ্চিত করবে। রেগুলার পড়ালেখা করতে থাকতে হবে, আত্মবিশ্বাস কোনোভাবেই পড়তে দেওয়া যাবে না, মনে রাখতে হবে তুমি চান্স পাবাই। এখানে যদি 20ও পাও 100-র মধ্যে, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে? আমি স্পষ্ট করে বললাম এটা কোনোই ব্যাপার না। সকল পরীক্ষা তুমি ফার্স্ট হবা, সব কোচিং এর পরীক্ষায় তুমি উল্টাই দিবা, এমনটা হবে না। তারপরও মেডিকেল ভর্তি পরীক্ষা একটা পরীক্ষা, সেই পরীক্ষাটা ভালো করার চেষ্টা করার জন্য রেগুলার পড়ালেখা ঠিক রাখতে হবে, আর আত্মবিশ্বাস কোনোভাবে হারানো যাবে না। অনেক জায়গায় পরীক্ষা দিলে এক এক, যেমন যদি রেটিনা পেপার ফাইনাল নেয় 10টার মধ্যে তারা চেষ্টা করবে 7টা পেপার ফাইনাল করবে স্ট্যান্ডার্ড প্রশ্ন, 3টা দিবে হলো স্টুডেন্ট গুলাকে একটু সাইজ করার জন্য। সাইজ না, তারা চাইবে একটু এরকম খাইস্টা প্রশ্ন করতে। এখন তুমি সেই 3টা পরীক্ষার একটা অংশ নিলে তোমার পরীক্ষা খারাপ হবে, এটাই স্বাভাবিক। সো কোচিং এর স্ট্যান্ডার্ডের দিকে তাকাবা দরকার নেই, তোমার পড়ালেখার স্ট্যান্ডার্ডের দিকে তাকাবা, যে তুমি আদৌ কত করছো। আর এই প্রশ্নগুলো আমরা ক্লাস শেষে কাউন্সেলিং সভা আয়োজন করতে পারি, কিন্তু আপাতত শুধুমাত্র পড়ালেখা নিয়ে আলোচনা হবে। এটার নাম হলো লেন্স প্রস্তুত কারকের সূত্র, এটার নাম হলো লেন্সের ফোকাস দূরত্বের সূত্র। এটা দেখো, লেন্সের মাধ্যম, বেষ্টনকারী মাধ্যম, বক্রতার ব্যাসার্ধ দ্বারা নির্ধারিত। শুধু বোল্ড ধরো, এই করলেই পড়া শেষ, ঠিক আছে? এইটাই কিন্তু সূত্রটা কিন্তু আসবে, আবারও বললাম সূত্রটা কিন্তু আসতে যাচ্ছে, এবং এই হলো কথা, ঠিক আছে? গলীয় তলে প্রতিসরণের নিয়ম, অনেক কথা বলা আছে, গলীয় তলে প্রতিসরণের নিয়ম, এগুলা থেকে কিছুই পড়তে বলবো না। এই অঙ্ক কি আসতে পারে কিনা, আসার সম্ভাবনা কম। এত বড় অঙ্ক মেডিকেল ভর্তি পরীক্ষা আসার সম্ভাবনা আসলে নাই। এই বড় অঙ্ক আসতে পারে না, তবে একদমই যে আসবে না সেটাও বলা খুবই কঠিন। এখন তুমি বলবো যে ভাইয়া তাহলে এই অঙ্ক কি করবো কিনা, এইটা আসলে ব্যাখ্যা করা খুবই কঠিন। একটা অঙ্ক প্র্যাকটিস করা উচিত অন্তত পক্ষে, যাতে পরীক্ষার হলে একদমই আকাশ থেকে তুমি না পড়ো। সেই একটা অঙ্ক প্র্যাকটিস করার জন্য আমরা এই 3 নম্বর অঙ্কটা প্র্যাকটিস করব। তাকায় দেখো, 30 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি সমতল লেন্সের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, পৃষ্ঠদ্বয় বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তুমি এখানে তাকায় দেখো, বক্রতার ব্যাসার্ধ তোমার কাছে চেয়েছে হলো আর, হ্যাঁ তোমার কাছে চেয়েছে আর, এবং এখানে প্রতিসরাঙ্ক দেওয়া, ফোকাস দূরত্ব দেওয়া। সো এই সূত্রে তোমার জাস্ট দিন শেষে বের করতে হবে আর, দুটো আর এর মানই হলো সমান। সো এইটা ক্যালকুলেশন চাইলে ক্যালকুলেটর ছাড়াই করা সম্ভব। প্র্যাকটিস আমরা শুধুমাত্র এই একটা অঙ্ক করব, ঠিক আছে? বাকিগুলো আমরা প্র্যাকটিস আসলে করব না, শুধুমাত্র এই একটা প্র্যাকটিস করব, বাকিগুলো করা দরকার নেই। এখান থেকে আমি বিশ্বাস করি না যে এর চেয়ে কঠিন অঙ্ক
আসতে পারে। এগুলো ব্যবহারিক অংশ তুমি আপাতত ব্যবহার করার দরকার নাই, এগুলো আমরা আপাতত পড়বই না, এগুলো পার করে চলে যাও। ফিজিক্স খুবই একদম স্পেসিফিক পড়া, ঠিক ততটুকুই পড়বো যতটুকু আমাদের কাজে লাগবে। খুবই ইম্পর্টেন্ট পেজ নাম্বার 8টা, এই পেজে চলে আসে সবাই, পেজটা উল্টাও। লেন্সের ক্ষমতা নির্ণয়, খুবই ইম্পর্টেন্ট। লেন্সের ক্ষমতা, এটা পরীক্ষায় আসবে 100%, এই রিলেটেড অঙ্ক আসবে। লেন্সের ক্ষমতা, লেন্সের ক্ষমতার এককের নাম হলো ডায়োপ্টার, এইটাই পরীক্ষায় আসবে। লেন্সের ক্ষমতার একক ডায়োপ্টার, এবং ডায়োপ্টার আমরা কিভাবে বের করি? ডায়োপ্টার আমরা বের করি হলো 1/, ফোকাস দূরত্ব 1/f, ঠিক আছে? ফোকাস দূরত্বটা কিসে হিসাব হবে? মিটারে হিসাব হবে, এই জন্য সবসময় মিটার কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ডায়োপ্টার ফোকাস দূরত্বটা কিসে হিসাব করব আমরা সাধারণত? আমরা মিটারে হিসাব করব, যদি 1 দিয়ে হিসাব করি, আর সেন্টিমিটার দিলে 100/, ফোকাস দূরত্ব। সো দুটাই কিন্তু লেন্সের ক্ষমতা নির্দেশক সূত্র। যদি মিটারে হিসাব করো তাহলে 1/f, আর সেন্টিমিটারে হিসাব করলে 100/f। তো আমরা ফোকাস দূরত্ব জানলেই, লেন্সের ফোকাস দূরত্ব জানলেই কিন্তু আমরা লেন্সের ক্ষমতা বলে দিতে পারি। এখন লেন্সের ফোকাস দূরত্ব জানলেই লেন্সের ক্ষমতা বলে দিতে পারলা। লেন্সের ক্ষমতা যদি ধনাত্মক হয় তাহলে সেটা হলো উত্তল লেন্স, আর লেন্সের ক্ষমতা যদি ঋণাত্মক হয় তাহলে সেটাকে বলা হয় অবতল লেন্স। এই ধরনের ছোটখাটো কথা তোমাদের সবারই জানা, কিন্তু এই কথাগুলো আরো বেশি জানবা, একটু সামনে গেলে আমরা আরো বেশি জানবো। ঠিক আছে, এবার কয়েকটা সংজ্ঞা দেওয়া। এই সংজ্ঞাগুলোর মধ্যে আহামরি কিছুই নেই, এখান থেকে শুধু প্রতিসরাঙ্কের সূত্রটা পড়বো, যেটা কিনা স্নেলের দ্বিতীয় সূত্র আমরা জেনে গেলাম। এগুলো আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় না। খুবই ইম্পর্টেন্ট হলো উত্তল লেন্স আর অবতল লেন্সের মেইন কথাটা সবাই আমরা একটা জিনিস খেয়াল করি, তাহলে একটু আমরা একটা জিনিস তাকায় দেখি। সেটা হলো উত্তল লেন্স আলোকে এক জায়গায় মিলিত করে, এই ছবিটাতে তাকায় দেখো, আলোটাকে সে এক জায়গায় মিলিত করবে, আর অবতল লেন্স আলোটাকে চারপাশে ছড়িয়ে দিবে। এই যে অপসারিত করে, এটা হলো অবতলের কাজ, উত্তলের কাজ হলো অভিসারী করা। সো ভাইয়া পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সংজ্ঞাটা থেকে প্রশ্ন আসতে পারে। যেই লেন্স আলোকে অভিসারী করে তার নাম কি? উত্তল লেন্স। আর যেই লেন্স আলোকে অপসারিত করে তার নাম হলো অবতল লেন্স। ওকে, আর উত্তল লেন্স কিভাবে চিনবা? যেটার মধ্যভাগ মোটা, প্রান্ত সরু, তাকে বলে উত্তল লেন্স। আর যেটার মধ্যভাগ সরু কিন্তু প্রান্তের দিকটা মোটা, তাকে বলা হয় অবতল লেন্স। সো এই জিনিস তোমরা চিনো আশা করি, না চিনে তো কারোই পার হওয়ার কথা না। তোমরা সবাই আসলে কনকেভ এবং কনভেক্স লেন্স চিনো। তারপর আমি একবার ছবি দেখাই দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়, একটু যাতে বুঝতে সুবিধা হয়। আমি একটা ছবি দেখিয়ে দিই, বইয়ের ছবিগুলোতে ক্লিয়ার কাট, অনেক সময় ক্লিয়ার সুন্দর ছবি। দিকে তাকায় দেখো সবাই, ছবির দিকে সবাই তাকায় দেখো, এখানে কি দেখা যাচ্ছে? দেখো এই যে এই লেন্সটা, মাঝখানের ভাগটা মোটা, উপরে দুইটা ভাগ চিকন, তাহলে যেই লেন্সটা এরকম কলার মতো সেটা হলো উত্তল লেন্স। ওকে, আর যেটা মাঝেরটা চিকন, দুই পাশে মোটা, সেটাকে বলে অবতল লেন্স। সবাই কি বুঝতে পেরেছো? পরীক্ষায় কিন্তু সংজ্ঞাটাও আসতে পারে। সবাই কি জি বুঝতে ভাইয়া। পেরেছো? জি ভাইয়া। ইনশাআল্লাহ। সাউন্ডের কি প্রবলেম হচ্ছে নাকি? সাউন্ডের প্রবলেম হচ্ছে? না না ভাইয়া, ভাইয়া। না ভাইয়া। ভাইয়া মাঝে মধ্যে একটু মাঝে মধ্যে একটু বেঁধে যাচ্ছে আর হচ্ছে পাইপ প্রবলেম সাউন্ড হচ্ছে ভাই। কেন যে হচ্ছে আমি আসলে বুঝতেছি না। আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা জেনে ফেললাম আসলে, ফাইন। এইবার আমরা জেনে গেলাম এটার অপর নাম, দেখো অভিসারী লেন্স, এটার অপর নাম অপসারী লেন্স। অভিসারী এবং এটাও তো জেনে গেলাম, ঠিক আছে? ওকে, অভিসারী লেন্স এবং অপসারী লেন্স ডান। এবার দেখো লেন্সের বলে সংজ্ঞাগুলো আসবে, বোল্ড হরফ। মেরু বিন্দু, গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে বলে মেরু বিন্দু। আচ্ছা, এখানে একটা কথা খুব স্পষ্ট করে বলে দিই, সেটা হলো ভাইয়া, লেন্স আর দর্পণ বোঝো তো না ভাইয়া? লেন্সে হয় প্রতিসরণ আর দর্পণে হয় প্রতিফলন। মনে রাখতে হবে লেন্স আর অবতল
দর্পণ, উত্তল লেন্স আর অবতল দর্পণ একই কাজ করে। অবতল লেন্স আর উত্তল দর্পণ তারা একই কাজ করে। জিনিসটা কিন্তু দেখো, এইটা যেটা বললাম এটা কি তোমরা আগে থেকে জানো কিনা? না ভাইয়া। জি ভাইয়া জানি। বলে। জি না। এটা জানতে হবে। তাহলে লেন্স আর দর্পণের মধ্যে সম্পর্কটা কি? দেখো, লেন্স করে প্রতিসরণ, দর্পণ করে প্রতিফলন। উত্তল লেন্স আর অবতল দর্পণ সেম জিনিস। অবতল লেন্স আর উত্তল দর্পণ সেম সূত্র, সেম কথা, শুধু প্রতিফলনের জায়গায় প্রতিসরণ বসাই দিলেই হয়ে গেল। এখন দর্পণের আলোচনা আসলো। দর্পণের এই যে এটা তো দর্পণ, এই দর্পণের এই মাঝের বিন্দুটাকে বলে মেরু বিন্দু। তাহলে এই যে দেখো এটা হলো মধ্যবিন্দুকে বলে মেরু বিন্দু। তাহলে বক্রতার কেন্দ্র কোনটা? বক্রতার কেন্দ্র হলো, এগুলো তো বোঝাবার খুব একটা সময়ও নাই, তারপর সমস্যা নেই, আমি বুঝাই দিচ্ছি। ধরো এটার তো একটা কেন্দ্র আছে, এই হলো কেন্দ্র। আমি এই অংশটুকু কেটে নিয়ে এটাকে লেন্স বানাইলাম। তাহলে এইটুকু হলো আমার লেন্স, বা এইটুকু হলো আমার দর্পণ। এই দর্পণের কেন্দ্র হবে ওই বৃত্তের কেন্দ্রটা। সো এগুলো তো সব গোলীয় লেন্স বা গোলীয় দর্পণ, ঠিক আছে? এগুলো তো সব গোলাকার একটা কাঁচকে আমরা কেটে লেন্স বা দর্পণ বানাই। তাহলে এইটার বক্রতার কেন্দ্র হবে ওই বৃত্তটার কেন্দ্রটা, সেটাকে আমরা প্রকাশ করি সি বা সেন্টার দ্বারা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কার্ভেচার, গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলে দর্পণের কেন্দ্র। এবার প্রধান অক্ষটা কি? প্রধান অক্ষ হলো এই দুইজনের মধ্যে কানেক্টিং যে রেখাটা, এই দুইজনের মধ্যে রেখা, মেরুবিন্দু এবং সি এই দুইটার মধ্যে যে রেখাটা, সেটাকেই বলা হয় প্রধান অক্ষ। তো এই হয়ে গেল প্রধান অক্ষ। সংজ্ঞাগুলো একবার পড়ে নিতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে কেন্দ্র এবং মেরুর মধ্য দিয়ে অতিক্রান্ত রেখাকে কি বলা হয়? প্রধান অক্ষ বলা হয়। ওকে, এবার বক্রতার ব্যাসার্ধ তাকায় দেখো। ব্যাসার্ধ, এই বৃত্তের সকল ব্যাসার্ধকে বক্রতার ব্যাসার্ধ বলা হবে। প্রধান অক্ষ নিজেও কিন্তু একটা এক ধরনের বক্রতার ব্যাসার্ধ। এই হলো বক্রতার ব্যাসার্ধ। এই প্রতিটাই কিন্তু বক্রতার ব্যাসার্ধ। আর তোমরা সবাই জানো যে একটা বৃত্তের সকল ব্যাসার্ধই আসলে সমান, তাই না? তো এটা তো, এগুলো একদম কমন বেসিক কথা। তো এই দর্পণের ব্যাসার্ধকেই বলা হয় বক্রতার ব্যাসার্ধ। তো তাহলে আমরা ভালো জানলাম। ওকে, এইবার হলো ফোকাস দূরত্ব আর ফোকাস তল, এগুলো কিন্তু পরীক্ষায় অলরেডি আসছে। তারপর প্রধান ফোকাস, এগুলো কিন্তু বোল্ড হরফের লাইন। ফোকাস দূরত্বটা কি ভাইয়া? ফোকাস দূরত্ব তোমাদেরকে তো আমি মাত্রই বললাম যে এটাও কিন্তু একটা ব্যাসার্ধ, তাই না? এটাকে আমরা বলবো হলো আর, তাই তো? ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর। এবং প্রত্যেকটা আরই কিন্তু সমান, তার মানে প্রধান অক্ষের দূরত্বটাকে আমরা বলতে পারি ব্যাসার্ধ। ব্যাসার্ধ হলো আর। এই আর এর পুরো, এটা হলো পুরাটাই হলো আর, এটার অর্ধেক, এটার অর্ধেক হলো, এটার অর্ধেক হলো আমাদের ফোকাস দূরত্ব। সো এই আর এর হাফ, এই আর এর হাফ হলো আমাদের ফোকাস দূরত্ব বা এফ। তাহলে এফ ইকুয়াল টু আর বাই 2। এই যে এফ এর যে বিন্দুটা, এই বিন্দুটাকেই বলা হয় প্রধান ফোকাস। এই প্রধান ফোকাস নিয়ে মূলত আমাদের সকল আলোচনা। তাহলে এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এফ দ্বারা। এফ সমান কি? আর বাই 2। তাহলে তোমাকে বলে দিল একটা ব্যাসার্ধের, একটা একটা লেন্স, একটা গোলীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধ 50। সবাই আমরা অঙ্ক করি, চলো। একটা লেন্সের বক্রতার ব্যাসার্ধ 50 সেন্টিমিটার। একটা অবতল লেন্স, বক্রতার ব্যাসার্ধ 50 সেন্টিমিটার। সবাই অঙ্ক করো, সবাই আমাকে চ্যাটে উত্তরটা জানাও। এই লেন্সের ক্ষমতা কত হবে? প্লাস মাইনাস দিয়ে জানাবা এই লেন্সের ক্ষমতা কত হবে। চ্যাটে আমি দিয়ে দিলাম, সবাই আমাকে উত্তর দাও, এই লেন্সের ক্ষমতা কত হবে? ওকে, তাহলে আমরা প্রশ্ন করেছিলাম যে এইটার কত হবে। আমরা দেখলাম, আবারও বলছি, এফ বের করব আমরা সবার আগে। আর বাই 2 করলাম, 50 বাই 2 হয়ে গেল 25 সেন্টিমিটার। তাহলে পি ইকুয়াল টু, যেহেতু সেন্টিমিটারে আছে, 100 বাই 25 হয়ে গেল 4 ডায়োপ্টার। যেহেতু অবতল লেন্স, তাহলে -4 ডায়োপ্টার। দ্যাট উইল বি আনসার। লাস্ট বারের মতো বুঝিয়ে দিলাম, এবং খুবই গুরুত্বপূর্ণ, এই রিলেটেড অঙ্ক কিন্তু আসবে। এবার ফোকাস তল রিডিং পড়ে নিবা। তাকায় দেখো, ফোকাস তল প্রধান অক্ষের সাথে লম্ব ভাবে, ভাইরা আমার, এইটা হলো ফোকাস তল। দেখো লম্বা লম্বি কোন বিন্দুতে? ফোকাস, প্রধান ফোকাসেই।
ওকে, ডান। এই তো ঠিক আছে। এইবার হলো প্রধান তল। প্রধান তল হলো প্রধান অক্ষের সাথে লম্বভাবে অঙ্কিত তলকে দর্পণের প্রধান তল বলে। এবং এটা প্রধান তলটাকে তুমি একটু তাকায় দেখো, একটা ছোট্ট পার্থক্য আছে ফোকাস তল এবং প্রধান তলের মধ্যে। সেটা হলো যে দেখো, যদি মেরুবিন্দু মেরুবিন্দু এ দিয়ে যে তলটা আঁকা হবে সেটাকে বলা হবে প্রধান তল, আর প্রধান ফোকাস দিয়ে যে তলটা আঁকা হবে সেটাকে বলা হবে দেখো ফোকাস তল। ভাইরা আমার পরীক্ষায় কোনটা আসছে সেটা ভালো করে তাকায় দেখবা। এরপর হলো উন্মেষ। উন্মেষ কয় ডিগ্রি হতে পারে? দেখো, কোন দর্পণের উন্মেষ 10 ডিগ্রি অপেক্ষা কম হলে সেই দর্পণকে ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ বলে। এখন তুমি বলবা যে ভাইয়া উন্মেষ জিনিসটা কি? এটা হলো যে কোণ উৎপন্ন করে, বক্রতার ছেদ যে কোণ উৎপন্ন করে তাকে বলে উন্মেষ। এখন এখানে বক্রতার ছেদ কোনটা তৈরি করে সেটা আমরা যদি একটু দেখার চেষ্টা করি। এইখানে যে ছবিটা দেওয়া আছে সেই ছবিতে আচ্ছা, এই অ্যাপারচারের চাইলেই ব্যাখ্যা করা যায়, চাইলেই দেখানো যায় যে অ্যাপারচার কিভাবে। এবং অ্যাপারচার এই শব্দটা যারা ছবি টবি তোলে তারা জানে যে অ্যাপারচার কতটা কতটা গুরুত্বপূর্ণ। এবং ছবি তোলার সময় অ্যাপারচার বড় হলে আলো অনেকটুকু ঢুকবে, অ্যাপারচার কম হলে আলো কম বেশি ঢুকবে এইরকম। তারপর আমি দেখাই দিচ্ছি যে অ্যাপারচার কি বোঝায়। অ্যাপারচার বলতে কোণ বোঝানো হয়, ঠিক আছে? অ্যাপারচার বলতে একটা কি বোঝানো হয়? অ্যাপারচার কোণকে বোঝানো হয়, কোণ। এবং সেই কোণটা কত ডিগ্রি কম হলে সেটাকে বলা ক্ষুদ্র, সেটাও এখানে বলা আছে 10 ডিগ্রি কম হলে। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা যে 10 ডিগ্রি কম হলে। এই সংজ্ঞা থেকে অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে। সো আমাদের কাজ হবে এই সংজ্ঞাগুলো অন্ততপক্ষে ভালো করে পড়া, খুবই ভালো করে পড়া। ঠিক আছে, ডান। গৌণ ফোকাস, গৌণ অক্ষ এগুলো গুরুত্বপূর্ণ না। এইবার একদম 2টা করে শব্দ পড়বা মাত্র। প্রতিসরাঙ্ক এবং আলোর বেগের মধ্যে কি সম্পর্ক? তাকায় দেখো। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এ মিউ বি। ভাইরা আমার, এই ছোট্ট জিনিস অসংখ্য লোকের ভুল হয়। যেই মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করা হবে সে থাকবে পরে, যার সাপেক্ষে বের করা হবে সে থাকবে আগে। তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি শুধু এইরকম লেখা থাকে তাহলে ধরে নিবা এই জায়গায় কি মাধ্যম আছে? এই জায়গায় আছে হলো শূন্য মাধ্যম। ওকে, এখন মনে রাখতে হবে এই সূত্রটার জন্য যে আগে থাকবে সে যাবে উপরে, যে পরে থাকবে সে যাবে নিচে। যে আগে থাকবে সে যাবে উপরে, যে পরে থাকবে সে যাবে নিচে। তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করার জন্য আমাদের সূত্রটাতে এ মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ। তাহলে কোন মাধ্যমের আমরা তাহলে দেখতে পাচ্ছি যে, তুমি তাকায় দেখো, প্রতিসরাঙ্ক বের করার জন্য আমাদের কাছে যদি আলোর বেগটা জানা থাকে 2টা মাধ্যমের, আমরা শুধুমাত্র তাদেরকে ভাগ করে দিলেই সেই মাধ্যমের সাপেক্ষে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক পেয়ে যাব। ভাইরা আমার, এইটা যে এর সাপেক্ষে বি, এইটা উল্টাপাল্টা করা যাবে না যে কে উপরে কে নিচে। এই জিনিসটাই কিন্তু পরীক্ষার হলে সবাই উল্টাপাল্টা করে। স্পষ্ট করে সবাইকে বুঝিয়ে বললাম এই সূত্রটাই পরীক্ষার হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র, এবং এটা দিয়ে অঙ্ক আসলে আসার কারণ নাই, তারপরও খুব গুরুত্বপূর্ণ সূত্রটাই আসবে পরীক্ষায়। এবার এবিসি 3টি ক্রমবর্ধমান প্রতিসরাঙ্কের মাধ্যম হলে একটার মান আরেকটার চেয়ে বাড়ছে, এ থেকে সি এ প্রতিসরণের ক্ষেত্রে সূত্রটা কিরকম দাঁড়ায়? এ থেকে সি এ প্রতিসরাঙ্কের সূত্রটা হলো এরকম। দেখো, এ মিউ বি, এর সাপেক্ষে বি, বির সাপেক্ষে সি, সির সাপেক্ষে এ, সব মিলায় হবে ইকুয়াল টু 1। তাহলে এইটা তুমি কিন্তু জেনে গেলা। কথাটা কি পরিষ্কার? এইটা তুমি যে এই সূত্রটা এটা কিন্তু তুমি জেনে গেলা। তাহলে এই আমরা জানলাম, আশা করি এইটা এইটা তবে এবং তুমি একটা ছোট্ট জিনিস খেয়াল করো, এখানে কিন্তু একটা ছোট্ট ব্যতিক্রম আছে। যখন এরকম 3টা মাধ্যম থাকবে, কয়টা মাধ্যম? 3টা মাধ্যম, এবং সেখানে একটা মাধ্যম কমন এ, সেইখানে দেখো সূত্রটা একটু বদলে গেছে। সি মিউ বি, না সূত্র একটু বদলে যায়নি, মানে সেখানকার সূত্রটা দেখো, মানে সেইখানে আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিস তোমাদের আরেকটা জিনিস খেয়াল করাই দিই। এই সূত্রটা একটু বদলে গেছে বলতে দেখো,
আমরা যদি দুটা মাধ্যমের প্রতিসরাঙ্ক জানি, যদি আমরা দুইটা মাধ্যমের প্রতিসরাঙ্ক জানা থাকে আমাদের অন্য আরেকটা মাধ্যমের সাপেক্ষে, তাদের প্রতিসরাঙ্কের মধ্যে তুলনা করেও কিন্তু আমরা তাদের প্রতিসরাঙ্কের সূত্রটা বের করতে পারি। ভাইরা একটা জিনিস একটু তাকায় দেখো, এই সূত্রটার সাথে এই সূত্রটার মধ্যে কি পার্থক্য। এ মিউ বি, আলোর বেগটা কিন্তু এ উপরে এ সামনে, বি উপরে বি নিচে, তাই না? বি নিচে বি পিছনে। এইখানে খেয়াল করো, যখন প্রতিসরাঙ্কের তুলনা, তখন সি মিউ বি কিন্তু মিউ বি উপরে মিউ সি নিচে। এই যে ছোট্ট পার্থক্যটা, এই ছোট্ট পরীক্ষার হলে তোমাকে মেলা প্যারা দিবে। সো আমরা এইভাবে লিখতে পারি, বি মিউ সি ইকুয়াল টু, তাকায় দেখো, সিবি বাই সিসি সমান মিউ সি বাই, এটা অন্য কোনো মাধ্যমের সাপেক্ষে হতে পারে, শূন্য মাধ্যমের সাপেক্ষে বা সামথিং, কিন্তু তাকায় দেখো বেগের জন্য সূত্রটা কিন্তু এমন, প্রতিসরাঙ্কের জন্য সূত্রটা কিন্তু এমন। এই যে ছোট্ট পার্থক্য, এটা খালি চোখে না দেখলে, এই অঙ্ক চ্যাপ্টার যেহেতু করো নাই, আমি কি জিনিসটা ব্যাপারটা বুঝাতে পেরেছি? জি ভাইয়া। এটাই কিন্তু দিবে যে এই মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরাঙ্কের সূত্রটা কি। ওকে, ঠিক আছে। সো যদি এইটুকু খেয়াল করতে পারো, তাহলে এখান থেকে তুমি পরীক্ষায় যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবা। ওকে, ডান। এবার তিনটা সূত্র, লেন্সের আলোক রশ্মি, ভাইয়া এই সূত্র জানলে তুমি এই চ্যাপ্টার থেকে কিছু হলেও বুঝতে পারবা। খেয়াল করো, একটু তাকায় দেখো, জিরো দিয়ে, মূল বিন্দু দিয়ে যদি কোনো আলোক রেখা যায়, যেভাবে ঢুকছিল সেভাবেই বের হয়ে যাবে, কোনো ধরনের বাঁকা টাকা হবে না। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোন দিক দিয়ে গেলে আলোক রশ্মির কোনো দিক অপরিবর্তিত থাকবে, কোনো প্রতিসরণ হবে না। উত্তর হলো আলোক কেন্দ্র দিয়ে। একদম আলোক কেন্দ্র দিয়ে গেলে আলোক রশ্মির কোনো দিক পরিবর্তন হবে না। আর যদি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসে, ধরে নিলাম যে এটা প্রধান অক্ষের সমান্তরাল, যদি সমান্তরালে আসে তাহলে যাওয়ার সময় সে কোন দিক দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে। তাহলে সমান্তরাল হয়ে আসলে কোন দিক দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে। আর যদি কোনো আলোক রশ্মি প্রধান ফোকাস থেকেই আসে, তাহলে বাইর হওয়ার সময় সে বের হয়ে যাবে কোন দিক দিয়ে? সমান্তরাল হয়ে। তাহলে প্রধান অক্ষে সমান্তরাল হয়ে। এই যে এই সূত্রটা একদম পরীক্ষার ভয়ঙ্কর, এটা একদম কমন বেসিক, এইটুকু আশা করি তোমরা সবাই জানো যে মূল আলোক কেন্দ্র দিয়ে ঢুকলে আর কোনো পরিবর্তন করবে না, আর সমান্তরালে আসলে যাবে এফ দিয়ে, এফ থেকে আসলে যাবে সমান্তরালে। এই কথাটা যাতে আমরা সবাই জেনে রাখি। এইটা আশা করি তোমরা জীবনে একবার হলেও পড়েছো। কথাটা কি বুঝতে পারলা? এটা কিন্তু চলে আসবে দিয়ে। থ্যাংক ইউ। বুঝতে পারলে ভালো, একটু রেসপন্ড করবা যে বুঝতে পারছি। যারা বুঝতে পারছো না এটা আরেকবার দেখে নিবা, দেখো। ওকে, লেন্সের সাধারণ সমীকরণ, একটা কিন্তু ছিল লেন্সের প্রস্তুত কারকের সমীকরণ, এইবার কিন্তু আমরা পড়বো সাধারণ সমীকরণ। পরীক্ষায় কোনটা আসছে খেয়াল করবা, হেডলাইনেই কত কিছু লেখা থাকে। এই লেন্সের সাধারণ সমীকরণটাই আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে প্রিয় সমীকরণ। এটাই হলো লেন্সের সাধারণ সমীকরণ, 1/v + 1/u = 1/f। কথা পরিষ্কার? এটা সবার জন্য সত্য, উত্তর লেন্সের জন্য সত্য, এই সূত্র সবার জন্য সত্য। ঠিক আছে ভাই? সূত্র কিন্তু সূত্র, দ্যাটস ইট। তাহলে লেন্সের সাধারণ সমীকরণ, কেন সাধারণ সমীকরণ বলা হচ্ছে? কারণ এইটা সবার জন্য কমন। ওকে, জেনে গেলাম। এখন এই সূত্রের অঙ্ক কি আসবে? 100%। এই চ্যাপ্টার থেকে দুইটা সূত্রের অঙ্ক আসবে। এই চ্যাপ্টার থেকে আমরা অঙ্ক প্র্যাকটিস করব দুই সূত্রের, 1/v + 1/u = 1/f। 2 নাম্বার, p = 1/f মিটার ডায়োপ্টার। এই দুইটার অঙ্ক আসবে, লিখে নাও। এইটা বেশি ইম্পর্টেন্ট, 100 স্টার, এটা 10 স্টার। এই চ্যাপ্টার থেকে অঙ্ক কমন পেয়ে যেতে পারো তুমি। তাহলে আমি অঙ্ক কোনটা প্র্যাকটিস করব? বুয়েট অ্যাডমিশন টেস্টের অঙ্ক তো আসলে আসবে না, আসবে হলো এইটা, রুয়েট অ্যাডমিশন টেস্টের অঙ্কটা। ফোকাস দূরত্ব দেওয়া আছে, তাকায় দেখো, এফ দেওয়া, দর্পণ হতে এত দূরে একটা বস্তু স্থাপন করা হলো, বস্তুটি এত মিটার দীর্ঘ, প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, আকার। এই অঙ্কটা যদি কেউ পারে
তাহলে এই রিলেটেড সকল অঙ্কই সে উত্তর করতে পারবে। ওকে, তো এই রিলেটেড অঙ্ক পারার জন্য আমাদেরকে এই সূত্রটা পারতে হবে 1/f = 1/v + 1/u। f বলতে এখানে আমরা সবাই জানি f বলতে বোঝায় ফোকাস দূরত্ব, v আর u কোনটা দ্বারা কি বোঝায় আমরা দেখো এখানে কি দেওয়া আছে, এই অঙ্কটাতে দেখো, এই অঙ্কটাতে কি দেওয়া আছে দেখো, এই অঙ্কটাতে বস্তু স্থাপন করা হলো, বস্তুর দূরত্বকে আমরা বলবো হলো ইউ। আমাদেরকে বের করতে বলছে বিম্বের দূরত্ব, বিম্বকে আমরা কি দ্বারা প্রকাশ করব, ভি দ্বারা। সো তোমার এখানে কি কি দেওয়া আছে দেখো, মিটারে সবকিছু মিটারে নেওয়ার চেষ্টা করবো, সবকিছু মিটারই দেওয়া আছে। তাহলে তুমি এখান থেকে কি বের করে নিলা, এই দুটা দেওয়া, তুমি এখান থেকে ভি এর মানটা বের করে নিলা, এইটুকু সবাই বের করতে পারবে। তাহলে ভি এর মান বের হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিম্বের অবস্থান হবে কোথায়, এইটা হলো বিম্বের অবস্থান, তাই না? এত দূরত্বে বিম্বের অবস্থান হবে 0.667 মিটার দূরত্বে। অবস্থান জানা হয়ে গেল। ওকে, এইবার তুমি তাকায় দেখো, প্রকৃতি বলেছে এবং আকার বলেছে। বিম্বের প্রকৃতি কয় ধরনের হতে পারে? বিম্বের প্রকৃতি হতে পারে দুই ধরনের, বাস্তব এবং অবাস্তব। সো বাস্তব অবাস্তব সবকিছুই আমরা এখন পড়বো, একটু পরেই পড়বো। কখন কোথায় বাস্তব হবে, কখন কোথায় অবাস্তব হবে সেটা আমি একটু পরে দেখাই দিব। আপাতত আমি বাস্তব অবাস্তব প্রকৃতিতে গেলাম না, তবে এইটাতে যেতে চাই আমি, সেটা হলো আকার। আকার বের করার জন্য যে সূত্রটা আছে সেটা আমি তোমাদেরকে একটু দেখাই দেই। আকার বের করার জন্য কোন সূত্রটা ব্যবহার করা হয়? আকার বের করার জন্য এই সূত্রটা বের করা হয়। বস্তুর আকার কেমন হবে, v/u গুণন আদি দৈর্ঘ্য। ঠিক আছে, v/u গুণন আদি দৈর্ঘ্য। সো ভি তো আমি হিসাব করে বের করলাম, ছবিতে তাকায় দেখো, ভি তো তুমি বের করলা, ইউ তো আগে থেকেই দেওয়া ছিল। ঠিক আছে, আদি দৈর্ঘ্য দেখো, বস্তুটি যদি এত মিটার দীর্ঘ হয়, তাহলে এই যে আদি দৈর্ঘ্য, তাহলে তাকায় দেখো বস্তুটার দৈর্ঘ্য ছিল আসলে 0.2 মিটার, কিন্তু এখন সেটাকে এই গ্লাসে দেখলে কতটুকু দেখাবে, 0.33 মিটার। অবশ্যই এটা বড়, তাহলে বস্তুটাকে কি হবে, আকার হবে আগের চেয়ে, আকার কি হবে, আকার হবে আগের চেয়ে বড়। সো এই যে এই জিনিসটা আকার, এটাকেই বলে বিবর্ধন। ঠিক তার পরের টপিকটার নামই হলো বিবর্ধন। বিবর্ধন বের করার জন্য সূত্রটা দেখো, আবারও দেখাই দিচ্ছি। বিবর্ধন বের করার জন্য -v/u এইটা আমরা করি, কিন্তু কতটুকু হবে এই দেখো -v/u, আমরা আলটিমেটলি বিবর্ধন বের করার জন্য এই -v/u গুণন আদি দৈর্ঘ্য গুণ করে দিলেই কিন্তু আমরা পেয়ে যাই, আমরা কিন্তু বিবর্ধন পেয়ে যাই। সো তুমি তাকায় দেখো বিবর্ধন কিভাবে বের করা হলো। সো বিবর্ধন, আমরা বিবর্ধন জেনে ফেললাম। এটা হলো বিবর্ধন বের করে এম এর মান। তাহলে কি বের করা হলো, যে কত গুণ বড় বা কত গুণ ছোট হয়ে গেল, এটা বস্তুর আকারটা বের করে ফেললাম। তোমরা এই রিলেটেড অঙ্ক করেছো কিনা জানি না, তবে এইটা আসলে পরীক্ষায় আসবে না। পরীক্ষায় শুধুমাত্র এই যে 1/v এইটুকু দিয়েই একটা অঙ্ক তোমাদের চলে আসবে, বস্তুটা কত দূরত্ব অবস্থিত। সো এই অঙ্কটাই আমরা সবাই প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। এই একটা অঙ্ক প্র্যাকটিস করলে, অন্ততপক্ষে এই রিলেটেড আরো 2-3টা অঙ্ক প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তুমি পেরে যাবা। ঠিক আছে, ডান। এইবার এখানে তাকায় দেখো, এইটাও একবার প্র্যাকটিস করতে পারো, জাস্ট সেম সূত্র ব্যবহার করা হয়েছে এবং না পারার কোনো কারণ আমি দেখি না। তোমাদের যে নলেজ আছে, এই নলেজ এইচএসসি নলেজ আছে, চোখ বন্ধ করে তোমাদের পারা উচিত, ওকে, এইবার আমরা মেইন পড়ায় চলে যাব। এখানকার মেইন পড়া হলো, চ্যাপ্টারের মেইন পড়া হলো এইটা। সবাই এই চ্যাপ্টার আসলে এইটাই হলো মেইন বক্স, এবং এখান থেকে প্রশ্ন হলে এটা যে না বুঝে যাবে সে আসলে পরীক্ষায় যদি চলে আসে, সে কিন্তু না বুঝে গেলে পুরোপুরি ধরা খেয়ে যাবে। তাকায় দেখো জিনিসটা কি, সবাই খুব মনোযোগ দাও। লেন্সে প্রতিবিম্বের অবস্থান
ও প্রকৃতি নির্ণয়। কি কি নির্ণয় করব আমরা? কোথায় হবে প্রতিবিম্বটা, কেমন হবে তার প্রকৃতি, বাস্তব নাকি অবাস্তব, এবং কেমন হবে তার আকার। ভাইরা আমার, তোমাদেরকে আমি একটা জাস্ট ছোট্ট ছবি এঁকে দেই, এই ছবি থেকে আমরা সকল পড়া পড়ে ফেলতে পারবো। এই হলো আমাদের লেন্স, কথা পরিষ্কার? এই হলো আমাদের লেন্স। এই হইল লেন্সের ফোকাস দূরত্ব। লেন্সের ফোকাস দূরত্ব থাকে দুইটা, একটাকে বলে প্রধান ফোকাস আর একটাকে বলে গৌণ ফোকাস। দুইটাই ফোকাস দূরত্ব f1 f2। এর এইটুকু হলো আমাদের তাহলে f, এইটুকু আমাদের f, কারণ একটা লেন্সে তো দুইটা অংশ, দুইটার তো দুইটা ফোকাস থাকবে, তাহলে এর ডাবল দূরত্ব হলো আমাদের এইটুকু হলো আমাদের r, এটাকে আমরা বলবো c। এটুকু আমরা সবাই জানি, কারণ আমরা সবাই জানি f ইকুয়াল টু r/2, তার মানে যে f অংশটা কিন্তু এর অর্ধেক, f অংশটা কিন্তু এর অর্ধেক। তাহলে এটা হলো প্রধান ফোকাস, এটা হলো বক্রতার এটা কিন্তু আমাদের বক্রতার কেন্দ্র। ওকে, ঠিক আছে। সবাই বলো তো এটা কি লেন্স, উত্তল লেন্স নাকি অবতল লেন্স? পেট মোটা উত্তল, হ্যাঁ মনে রাখতে হবে পেট মোটা উত্তম। মোটা পেট যদিও খারাপ, কিন্তু এখানে আপাতত মনে রাখতে হবে যে পেট মোটা লেন্স মানে উত্তম লেন্স, উত্তম মানে উত্তল। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো আমরা তাহলে জানলাম। এইবার আমরা কয়েকটা কন্ডিশনের কথা দেখব। 1 নাম্বার, একটা বস্তু কোথায় কোথায় থাকতে পারে। একটা বস্তু এই জায়গায় থাকতে পারে আলোক কেন্দ্র থেকে দূরে, এটা একটা বস্তু এই জায়গাতে থাকতে পারে বক্রতার কেন্দ্র থেকে দূরে, আরেকটা বস্তু বক্রতার কেন্দ্রে, আরেকটা এই জায়গায় থাকতে পারে, এই জায়গায় থাকতে পারে, এই জায়গায় থাকতে পারে। কয়টা কন্ডিশন? 5টা। এই 5টা জায়গায় থাকতে পারে। সেই 5টা জায়গায় কি? একটা হলো অসীম দূরত্ব, এটা হলো অসীম। আরেকটা হলো সি দূরত্বে, সি মানে বক্রতার কেন্দ্রে থাকতে পারে। আরেকটা হলো সি আর এফ এর মাঝামাঝি, দেখো সি আর এফ এর মাঝামাঝি থাকতে পারে। আরেকটা হলো এফ এর মধ্যেই থাকতে পারে। আরেকটা হলো এফ আর এই আমাদের মেরুবিন্দুর মাঝামাঝি থাকতে পারে, তাই না? সো এই জায়গাগুলোতে থাকতে পারে। সো 5টা জায়গায় থাকতে পারে। 5টা জায়গায় যদি বস্তু থাকে তাহলে তার বিম্ব কোথায় গঠিত হবে সেটা আমরা জানবো। একটা কথা খুব স্পষ্ট করে বলে দেই, সম্পর্কগুলো এখানে কি কি। দেখো, অসীমের সাথে সম্পর্ক হলো প্রধান ফোকাসের, অসীমের সাথে সম্পর্ক প্রধান ফোকাসের। সি এর সাথে অসীমের সাথে সম্পর্ক হলো প্রধান ফোকাসের সি, যা মানেই হলো আসলে সি মানে কি 2f, 2f এর সাথে সম্পর্ক হলো 2f এর, প্রধান ফোকাস মানে f। তাহলে সম্পর্কগুলো যদি আমরা এইভাবে লিখি, তোমরা সবাই সম্পর্কটা এইভাবে মনে রাখবা। অসীমের সাথে ভালো সম্পর্ক কার? f এর। 2f এর সাথে শুধুমাত্র 2f এর ভালো সম্পর্ক। কথা পরিষ্কার? আরেকটা লাইন শিখলেই আমাদের পড়া শেষ। অসীমের সাথে f এর সম্পর্ক, 2f এর সাথে এর সম্পর্ক, আর টু এফ আর এফ এর মাঝামাঝির সাথে সম্পর্ক হলো এরকম। আমি বুঝাই দিচ্ছি, অস্থির হওয়ার কোনোই দরকার নাই, মোটেই অস্থির হওয়া যাবে না। আমরা এইটা বুঝিয়ে দিচ্ছি তাহলেই হবে। ঠিক আছে, চলো এইটুকুই আমরা আগে পড়ার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে কার সাথে কার সম্পর্ক? দেখো, এটা হলো বস্তু, এটা হলো প্রতিবিম্ব।
বস্তু যদি অসীমে থাকে প্রতিবিম্ব হবে প্রধান ফোকাসে। বস্তু যদি 2f দূরত্বে থাকে প্রতিবিম্ব হবে 2f দূরত্বেই। কথা পরিষ্কার? ওকে। বস্তু 2f আর f এর মাঝামাঝি আছে। 2f আর f এর মাঝামাঝি বলতে এই জায়গাটা, এটা হলো 2f, এটা হলো f, এই জায়গায় আছে বস্তু। তাহলে বস্তুর অবস্থান হবে 2f এর চেয়ে বেশি দূরত্বে। আমরা এখানে সেটাই দেখতে পাচ্ছি যে 2f এর চেয়ে বেশি দূরত্বে হবে, কারণ আমি যেখানে দিয়ে রেখেছি 2f এর চেয়ে বেশি দূরত্বে। তাহলে দেখো তো কয়টা পড়া হয়ে গেল? 1টা, 2টা, 3টা। আবার বস্তু যদি এই জায়গায় থাকে প্রধান ফোকাসে, তাহলে সম্পর্ক কি? অসীমে। বিম্ব হবে অসীমে, তাহলে এফ এর সাথে সম্পর্ক কার? অসীমের। সো আমাদের কিন্তু 4টা কন্ডিশন পড়া হয়ে গেল। বস্তু অসীমে, প্রতিবিম্ব প্রধান ফোকাসে। বস্তু প্রধান ফোকাসে, প্রতিবিম্ব অসীমে, এই দুটো ইন্টারচেঞ্জ। বস্তু 2f এ, প্রতিবিম্ব 2f এ, 2f এ, প্রতিবিম্ব 2f এ, বস্তু 2f এ, যেভাবেই যাও এটা। আর f থেকে 2f এর মাঝামাঝি হইলে প্রতিবিম্ব এই হয়ে গেল 2f এর বেশি দূরত্বে। তাহলে 1টা, 2টা, 3টা, 4টা, 4টা কন্ডিশন পড়া শেষ। দেখো বইয়ে সেই কথাটাই বলা আছে। তাকায় দেখো, অসীম দূরত্বের সাথে সম্পর্ক কার? প্রধান ফোকাসের, তাহলে প্রধান ফোকাসে হবে। এবার বস্তু প্রধান ফোকাসে কোথায় হবে? অসীম দূরত্বে। আবার তাকায় দেখো, 2f অপেক্ষা বেশি দূরত্বে বস্তু, বস্তু 2f দূরত্বে, এই হলো 2f দূরত্বে। এইবার তাকায় দেখো, বস্তু f 2f এর মাঝামাঝি, প্রতিবিম্ব কিন্তু 2f এর বেশি দূরত্বে। বস্তু 2f এর বেশি দূরত্বে, প্রতিবিম্ব f 2f এর মাঝামাঝি। সো সম্পর্কগুলো দেখো, সম্পর্কগুলো তাকায় দেখো, এইটা একটা সম্পর্ক। তাহলে তুমি তাকায় দেখো, কালার গুলো একটু তাকায় দেখো ভাইয়া, একই কালার কিন্তু একই সম্পর্কে আমি দিয়ে দিয়েছি। 5টা কন্ডিশন একটু বোঝার চেষ্টা করো। তাকায় দেখো, অসীম দূরত্বে বস্তু হলে প্রতিবিম্ব প্রধান ফোকাস। বস্তু যদি প্রধান ফোকাসে, প্রতিবিম্ব অসীম দূরত্বে। 2f অপেক্ষা বেশি দূরত্বে, f 2f এর মাঝামাঝি, f 2f এর মাঝামাঝি, 2f অপেক্ষা বেশি দূরত্বে। আর 2f সমান 2f। এই 5টা কন্ডিশন তোমাদের বুঝে আসলো কিনা সেইটা বলো। এই জোড়াটা মুখস্থ করতে হবে। 3 জি জোড়া ভাইয়া। পড়া বুঝতে পেরেছো? জি ভাইয়া। যারা বুঝো নাই তারা আবার এই অংশটা দেখে নিবা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কয়টা জোড়া আমরা মুখস্থ করব? 3টা জোড়া। সো এরই সাথে সাথে যখন এই 3টা জোড়া তুমি পড়ে ফেললা, এই সকল জোড়াতে, এই সকল ক্ষেত্রেই বস্তু হবে, প্রতিবিম্ব হবে বাস্তব, বাস্তব, উল্টা, বাস্তব, উল্টা, বাস্তব, উল্টা, সব জায়গায় হবে। এই প্রত্যেকটা জায়গায় হবে বাস্তব এবং উল্টা। কোন লেন্সে? উত্তর লেন্সের পড়া পড়তেছি কিন্তু আমি, পেট মোটা। তাহলে উত্তর লেন্সের সকল কন্ডিশনে দেখা যাচ্ছে যে বাস্তব এবং উল্টা হচ্ছে। বাইরে সেইটা হলো অবাস্তব এবং সোজা, সেইটা হলো আলোক কেন্দ্র এবং এফ দূরত্বের মাঝে যদি বস্তু থাকে, তাহলে তাকায় দেখো কোন জায়গায় প্রতিবিম্বটা অবাস্তব হয়ে যাবে। এই জায়গায়। যদি এই জায়গায় কোনো বস্তু থাকে, এটা হলো এফ, তাহলে প্রতিবিম্ব হবে অবাস্তব এবং সোজা। তাহলে একটা মাত্র কন্ডিশন, যখন উত্তর লেন্সে প্রতিবিম্ব হবে অবাস্তব এবং সোজা, এবং বস্তু যে পাশে আছে সে পাশেই প্রতিবিম্ব তৈরি হবে। এর আগের সকল প্রতিবিম্বই কিন্তু উল্টা পাশে তৈরি হচ্ছিল। এর আগের সকল প্রতিবিম্ব কিভাবে তৈরি হচ্ছিল সেটা তোমাদেরকে আমি দেখাই দেই। এর আগে এইখানে বস্তু আঁকার তো সুযোগ নাই, এই হলো বস্তু, তাহলে এই হলো প্রতিবিম্ব, ঠিক আছে? তারপরে এইখানে বস্তু, এইখানে বস্তু চলে গেল অসীমে, অসীমে বস্তু চলে আসলো প্রধান ফোকাসে, এই রকম। সো উল্টা পাশে বস্তু যে পাশে, প্রতিবিম্ব তার উল্টা পাশে। শুধুমাত্র একটাই কন্ডিশন, যদি বস্তু এই জায়গায় থাকে তাহলে প্রতিবিম্ব সেই একই পাশে গঠিত হয়। কোন কন্ডিশনে? প্রতিবিম্ব সেই একই জায়গায় গঠিত হয়, একই পাশে গঠিত হয় এবং আকারে বড় হয়। তো তাহলে আমি কন্ডিশনটা খেয়াল করাই দিলাম যে কখন হবে এই ঘটনাটা। আর ভাইরা আমার,
যত দূরে যাবে প্রতিবিম্ব তত ছোট হবে। বস্তু অসীমে প্রতিবিম্ব অত্যন্ত ছোট। বস্তু 2f এর চেয়ে বেশি দূরত্বে প্রতিবিম্ব ছোট। বস্তু 2f দূরত্বে, 2f মানে সব সমান, আকারের সমান হবে। কখন প্রতিবিম্বের আকার বস্তুর আকার সমান হবে? 2f দূরত্বে। 2f মানেই ভাইয়া সমানের খেলা। তাকায় দেখো সবকিছু সমান এবং সমান, ঠিক আছে? যখনই 2f দূরত্ব ক্রস করলো প্রতিবিম্বের আকার বড় হওয়া শুরু করবে। এবং দেখো বস্তু ফোকাস দূরত্ব থাকলে আকারে অত্যন্ত বড় হবে। ডান, আকারে বড়। সো এই লেভেলটা যখনই ক্রস করবে, যখনই এই লাইনটা ক্রস করে গেল, তখনই প্রতিবিম্বগুলো আকারে বড় হওয়া শুরু করে, আর এই দিকের প্রতিবিম্বগুলো আকারে ছোট হবে। সো তাহলে এই যে বক্সটা, এই বক্সটা আসলে বুঝেই পড়তে হবে। আমরা দেখে ফেললাম। একটা জিনিস ভালো করে খেয়াল করো, উত্তল লেন্সে কিন্তু বাস্তব অবাস্তব দুই ধরনের প্রতিবিম্বই তৈরি করা যায়, কিন্তু অবতল লেন্সে ভাইয়া সবসময় অবাস্তব, সিধা এবং ছোট প্রতিবিম্ব তৈরি হবে। কোনোভাবেই বাস্তব, উল্টা এবং বড় প্রতিবিম্ব তৈরি করা সম্ভব না। তাহলে উত্তল লেন্সে দুই ধরনেরই প্রতিবিম্ব তৈরি হয়, অবতল লেন্সে শুধুমাত্র এক ধরনের প্রতিবিম্ব তৈরি হয়, অবাস্তব, সিধা এবং ছোট। এবং তুমি একটা জিনিসকে খেয়াল করেছো কিনা, অবাস্তব, সিধা এবং ছোট, এইটাই কিন্তু অবতল লেন্সের প্রতিবিম্বের মেইন বৈশিষ্ট্য। উত্তল লেন্সের প্রতিবিম্বটা কিন্তু অবাস্তব, সিধা এবং বড়। একটাই মাত্র কন্ডিশন ঘটতে পারে যে ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। সো এটা কিন্তু একটা ইউনিক ঘটনা। অবাস্তব, সিধা এবং বড়, এটা কিন্তু শুধু ইউনিক ঘটনা। অবাস্তব, সিধা এবং ছোট, এটা কিন্তু ইউনিক না, কারণ দুইটা কন্ডিশনে অবতল লেন্সে এই ঘটনাটা ঘটে। সো তাহলে আমরা যা জানাবার চেষ্টা করলাম, পরীক্ষায় কিন্তু প্রশ্ন এভাবে অনেকভাবেই আসতে পারে, এবং আসলে কিন্তু তোমাকে উত্তর করতে হবে। কিভাবে প্রশ্ন আসবে চলো খেয়াল করাই দেই। তাকায় দেখো, এই যে এই বক্সটা, যা পড়ালাম কিছু কি আদৌ বুঝতে পারছো? কে কে বুঝতে পারছো বলো তো? জি ভাইয়া বুঝতে পারছি। পেরেছি ভাইয়া। ইনশাআল্লাহ। অবতল লেন্সেরটা হ্যাঁ, অবতল লেন্সেরটা শুধু নামটা পড়বা, অবাস্তব, সিধা এবং ছোট, দ্যাটস ইট। আর কোনো ব্যাখ্যা ব্যাখ্যা ওটার কোনো ব্যাখ্যাই নাই। একটাই কথা, মেডিকেল ভর্তি পরীক্ষায় কোন লাইনগুলো থেকে প্রশ্ন আসবে, এই যে তুলে দিবে, বস্তু অসীম দূরত্বে অবস্থান কোথায় হবে, এইটাই প্রশ্ন বানাবে। এই যে ফোকাস তলে দেখো, ওখানে এগুলো দেখো বাস্তব উল্টা, অসীম দূরত্বে যত দূরে যাবে অত্যন্ত ছোট, এটাই তো দেওয়া ওই জায়গায়, তাই না? 2f দূরত্বে, 2f মানে সবকিছুই সমান, 2f এর চেয়ে বেশি দূরত্বে, বেশি দূরত্বে হলে কোথায় অবস্থান হবে, এটাই তো পড়াই দিলাম। ওকে, এবং দেখো লেন্সের এই ধর্মকে কাজে লাগিয়ে কিন্তু ক্যামেরা তৈরি করা হয়েছে। তারপর বস্তু 2f দূরত্বে কোথায় অবস্থান হবে, আকার কেমন হবে, পরীক্ষা এটাই আসবে। ওকে, বস্তুর এই ধর্মকে কাজে লাগিয়ে ভূ দূরবীক্ষণ যন্ত্রকে তৈরি করা হয়েছে। f2f এর মাঝামাঝি, বস্তু f2f এর মাঝামাঝি অবস্থিত। দেখো পরীক্ষা কিন্তু এই তিনটে লাইনই আসবে। প্রধান ফোকাসে অবস্থিত, ভাইয়া এইটা যে দাগাই দিচ্ছি, এই জিনিস ওই বক্সেরই পড়া, শুধুমাত্র দুই জায়গায় একই জিনিস দুইবার রিভাইজ করবা, তাহলেই হয়েছে। ঠিক আছে, ওই বক্সেরই পড়া, এখান থেকে শুধু বলে দিলাম একই কথা। ওই জোড়া মুখস্থ করা কিচ্ছুই নাই, পুরাটাই বোঝার খেলা, এখানে মুখস্থ করার কিচ্ছু নাই। অবতল লেন্স মানে অবাস্তব, সিধা এবং ছোট। অবতল লেন্স পাইছো মানে কি হবে, অবতল, সিধা এবং অবতল, সিধা এবং ছোট। এইবার চলে আসো লেন্সের ক্ষমতা, প্রচন্ড ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। লেন্সের ক্ষমতার এককের নাম কি? লেন্সের ক্ষমতার এককের নাম হলো ডায়োপ্টার। ডায়োপ্টারকে সবসময় আমরা মিটারে, দেখো মিটারের ব্যস্তানুপাতিক আকারে প্রকাশ করি। উত্তল লেন্সের ক্ষমতা ধনাত্মক, অবতল লেন্সের ক্ষমতা হলো ঋণাত্মক। একটা চশমার ক্ষমতা 4 ডায়োপ্টার, দেখেই বুঝতে পারছো যে এই চশমাতে যে লেন্সটা ব্যবহার করা হয়েছে সেই লেন্সটা উত্তল, এবং ফোকাস দূরত্ব কত, 1/4। 1/4 করলে তাকায় দেখো 0.25 মিটার, দেখতে পাচ্ছ? কোন লেন্সের ক্ষমতা -2 বলতে কি বোঝায়, এটার ফোকাস দূরত্ব -0.5 মিটার, তার মানে লেন্সটা হলো অবতল লেন্স। ভাইয়া গ্যারান্টি দিলাম এই অঙ্কটাই তোমার পরীক্ষায় আসবে, এটাই পরীক্ষায় আসবে। ওকে, এই অঙ্কটা প্র্যাকটিস করবে। অঙ্ক নাম্বার 2, দুইটা একটু পড়ে দেখবা, তবে বড় অঙ্ক আসবে না, পরীক্ষায় একদম মামুলি সবচেয়ে ছোট ছোট অঙ্কগুলো আসবে। আবারও বলছি, এই চ্যাপ্টার থেকে অবশ্যই অবশ্যই ডায়োপ্টারের অঙ্ক আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, ওয়েট।
ওকে, একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি পড়াবো, খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাদেরকে পড়াবো। সেটা হলো চোখের রোগ আছে দুটা, একটা নাম হলো মায়োপিয়া, আরেকটার নাম হাইপার মেট্রোপিয়া। দেখি এখানে হাত তোলো তো, কে কে চোখে চশমা পরো? হাত তোলো তো, কে কে চোখে 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 চশমা পরো? ফাইন। হাসনিন আপু, তোমার চোখের লেন্সের পাওয়ার কত? 2.25. হ্যাঁ, 2.25. প্লাস না মাইনাস? Minus. মাইনাস। ফাইন। নওশিন, তোমার চোখের পাওয়ার কত? ভাইয়া 1.75 মাইনাস। মাইনাস। খুবই ভালো। মিথিলা ফারজানা, তোমার চোখের পাওয়ার কত? -1.75. মাইনাস 1.5। নিজেরটা নিজের ফোকাস দূরত্ব বের করে ফেলো। তাসমিয়া খানম, তোমার চোখের পাওয়ার কত? -0.75. তোমার কি সমস্যা হয় তাসমিয়া? তোমার কি সমস্যা হয়, মানে তুমি কেন -0.75 পড়ছো? ভাই আমার মাথা ব্যথা, প্রচুর মাথা ব্যথা করে। তুমি কাছের জিনিস দেখতে পাও না নাকি দূরের জিনিস দেখতে পাও না? দূরে দেখতে সমস্যা না। দূরের দেখতে সমস্যা। আফরিন ফাতেমা, তোমার কি সমস্যা? হ্যাঁ ভাই, আমারও দূরের জিনিস দেখতে পাই না, ব্ল্যাকবোর্ড। তাহলে তুমি যে দূরের জিনিস ব্ল্যাকবোর্ড দেখতে পাও না, তোমার এই রোগটাকে কি বলে? মায়োপিয়া নাকি হাইপারমেট্রোপিয়া? জানা আছে তুমি কোন রোগে আক্রান্ত আফরিন? মায়োপিয়া? আমি মায়োপিয়া। শিওর জানি না। হ্যাঁ, ভেরি গুড। কেউ যদি দূরের জিনিস দেখতে না পায় তাহলে তাকে বলা হয় মায়োপিয়া। দূরের জিনিস পায় না তাকে বলে মায়োপিয়া। আর হাইপারমেট্রোপিয়া হলো কাছের জিনিস পায় না। এবং দুনিয়াতে যত ইয়াং ছেলে পেলে যত চশমা পরে, ইয়াং লোকজন সবাই কিন্তু এই দূরের জিনিস দেখতে পায় না, মায়োপিয়া রোগে আক্রান্ত। এবং মনে রাখতে হবে মায়োপিয়া রোগে তাহলে সবাই দেখতে পাচ্ছ, সবারই হলো কি মাইনাস পাওয়ার দিয়ে আমরা ট্রিটমেন্ট করি। তাহলে সবাই বলো তো, মায়োপিয়া ট্রিটমেন্টে কোন লেন্স ব্যবহার করা হয়, উত্তল নাকি অবতল? অবতল। অবতল। তাহলে ভাইয়া এই জিনিস একদম ব্রেনের মধ্যে সেট করে ফেলো, মায়োপিয়া ট্রিটমেন্ট হলো কনকেভ লেন্স। কোন লেন্স? কনকেভ। অবতল। আর হাইপারমেট্রোপিয়া ট্রিটমেন্ট হলো তোমার কনভেক্স লেন্স বা উত্তল লেন্স। এইটা কিন্তু খুব কম পাওয়া যায়। তোমরা যে চোখের পাওয়ার ব্যবহার করো সেইটা কিন্তু এমন, এবং এটা কিন্তু মূলত দূরের জিনিস দেখার জন্য ব্যবহৃত হয়। কাছে কিন্তু তুমি চশমা ছাড়াই কিন্তু কাছের পড়ালেখাটা আসলে করতে পারো। তবে অনেক সময় আমরা আসলে চশমা ইউজ করতে করতে অভ্যস্ত হয়ে যায়, পরে আসলে কাছের জিনিস দেখতেও তো মানুষ তখন চশমা ব্যবহার করে ফেলে আসলে। কিন্তু তোমাকে চশমাটা দেওয়াই হচ্ছে কিন্তু দূরের জিনিস যাতে তোমার দেখতে কোনোভাবেই ঝামেলা না হয়। এবং আমার বেশিরভাগ বন্ধু বান্ধব যারা চশমা পরে, তারা চশমা করলে কিন্তু দূরে আসলে ঘোলা দেখতে পায়। এটা তোমাদের জন্যও সত্য। সো তাহলে মূলত কাছের জিনিস কিন্তু তুমি চশমা ছাড়াই দেখতে পাবা। কাছের জিনিস বই পড়ার জন্য কিন্তু তোমার অ্যাকচুয়ালি ওই লেন্সের আসলে দরকারই নাই। তো যাই হোক, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে মায়োপিয়াতে কোন লেন্স ব্যবহৃত হয়, তুমি বলবো অবতল লেন্স। হাইপারমেট্রোপিয়াতে কোন লেন্স ব্যবহৃত হয়, তুমি বলবা উত্তল লেন্স। পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা রোগ আছে যেটাকে বলে চোখের রোগ বা চালসে। চালসের অপর নাম হলো অ্যাস্টেগমেটিজম। ভাইয়া, অ্যাস্টেগমেটিজম নামটা দেখো, বাংলায়ও লেখা থাকতে পারে, ইংলিশেও লেখা থাকতে পারে, যেমনি ইচ্ছা তেমনি লেখা থাকতে পারে। অ্যাস্টেগমেটিজম। এই অ্যাস্টেগমেটিজম এরকম থাকতে পারে। চালসে রোগ, অ্যাস্টেগমেটিজম হলো চালসে রোগ। আমরা একটু তাকায় দেখব। এইটাতে যে লেন্সটা ব্যবহার করা হয় তার নাম হলো সিলিন্ড্রিক্যাল লেন্স। সিলিন্ড্রিক্যাল লেন্স তোমরা দেখো নাই এমন হইতেই পারে না, তোমার বাবা যে চশমাটা পরে সেটাকে বলে সিলিন্ড্রিক্যাল লেন্স। এই রোগটা হলো যখন কারো একই সাথে দুইটাই সমস্যা থাকে, মায়োপিয়াও থাকে, হাইপারমেট্রোপিয়াও থাকে। বয়স হয়ে গেলে চোখের এরকম 12টা বেজে যায়। 12টা বেজে যায় বলে কাছের জিনিসও ঠিক মতো দেখতে পায় না, দূরের জিনিসও ঠিক মতো দেখতে পায় না। এই ধরনের লেন্সকে বলা হয় তোমার এই ধরনের লেন্সকে বলা হয় হলো তোমার সিলিন্ড্রিক্যাল লেন্স। এবং সিলিন্ড্রিক্যাল লেন্সকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। সিলিন্ড্রিক্যাল লেন্স তোমরা সবাই দেখেছো, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, রিডিং গ্লাস নামে কিনতে পাওয়া যায় বাজারে। এটা কিন্তু ভর্তি পরীক্ষার প্রশ্ন। অ্যাস্টেগমেটিজমের
ট্রিটমেন্ট কি? অ্যাজটেক ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট হলো সিলিন্ড্রিক্যাল লেন্স। তাকায় দেখো, এইখানে তাকায় দেখছো কি সুন্দর একটা ব্যবস্থা। উপরের অংশটুকু দিয়ে সে দূরের জিনিসপত্র দেখবে, যখন সে বই পড়বে তখন নিচের অংশটুকু। তার মানে একই লেন্সের মধ্যে দুইটা জিনিস দেওয়া। তাহলে এটা হলো বয়স 40 পার হয়ে যাওয়ার পর এই ট্রিটমেন্টটা আমরা দেই। তাহলে তোমাদেরকে তাই মোটামুটি ডাক্তার বানাই দিলাম। বেসিক কি ক্লিয়ার হলো রে ভাই? কিছু কি বুঝলি? জি ভাইয়া। ভাইয়া বিগত বছরের প্রশ্নে হচ্ছে দেয়া যে হচ্ছে গলীয় দর্পণ, তারপর হচ্ছে ভাইয়া গাড়ির আয়নার মধ্যে, তারপরে ভাইয়া দাঁত তোলার ক্ষেত্রে, এগুলো অনেক কয়েকটা প্রশ্ন পাইছি, কিন্তু এগুলো আমাদের বইয়ে দেওয়া নাই। এগুলো ভাই কই থেকে পড়বো? এগুলো জাস্ট আগের বিগত বছরের প্রশ্নে ছিল, এর কারণ বিগত বছরের টপিকেই ছিল। তোমাদের দর্পণটা একটু কমায় দিয়েছে, তোমাদের দর্পণ অংশটা কমায় দিয়েছে। আমি চেষ্টা করছি কয়েকটা পড়ায় দেওয়ার। আমি চেষ্টা করতেছি কয়েকটা এখানে দেখিয়ে দেওয়ার। বিগত বছরের প্রশ্ন দর্পণের ব্যবহারগুলা নিয়ে, দর্পণ একটা আলাদা চ্যাপ্টার ছিল, তো আলোর প্রতিফলন একটা চ্যাপ্টার ছিল, সেই জন্য এই প্রশ্নগুলো এসেছে। তারপরও আমরা কিভাবে পড়ে শেষ করতে পারি, কিভাবে আমরা পারতে পারি, সেটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। তোমার প্রশ্নটা সুন্দর, প্রশ্নটা ভালো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, চলো দর্পণের ব্যবহার, ও যে প্রশ্নটা করলো সেটা পড়াই দিই, পরে ভুলে যাব। দর্পণের ব্যবহার। দর্পণ দর্পণ আর লেন্স কিন্তু একই রকম না। দর্পণ মানে যেটাতে তুমি প্রতিদিন কি করো, নিজেকে আয়নায় দেখো। প্রত্যেকের বাসায় দর্পণ আছে, লেন্স থাকুক আর না থাকুক। সো দর্পণ দুই রকম, তিন রকম: সমতল, উত্তল আর অবতল। সমতল দর্পণে আমরা প্রত্যেককে নিজের চেহারা দেখি, কিন্তু উত্তল আর অবতল লেন্স এইটা কিন্তু আমাদের, এটা কিন্তু শুধু স্পেশাল পারপাসে ব্যবহৃত হয়। চলো এখানে তাকায় দেখো দর্পণের কি কি ব্যবহার, কয়েকটা যেগুলো পরীক্ষায় আসছে একটু বুঝে আমি তোমাদেরকে পড়াই দিচ্ছি, ঠিক আছে? ওকে, দেখো অবতল দর্পণ, আমি আগেই বলেছি অবতল দর্পণ কার মতো কাজ করে? উত্তল লেন্সের মতো কাজ করে। ওকে, আর উত্তল দর্পণ অবতল লেন্সের মতো কাজ করে। তাহলে তাকায় দেখো, এই যে উত্তল দর্পণ সব সময় অবাস্তব আর সোজা আর ছোট প্রতিবিম্ব তৈরি করবে। সবাই একটু দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, ওয়েট, দেখতে না পেলে আমি আরো ব্যবস্থা করে দিচ্ছি। এই অংশটা আমি গ্রুপেও দিয়ে দিচ্ছি একদম। এই অংশটা পুরোপুরি গ্রুপে, তোমরা যে গ্রুপে ক্লাস করো সেই গ্রুপে আমি পোস্ট করে দিচ্ছি। সেটা খাতার মধ্যে এই অংশটা আমি পড়াই দিচ্ছি, প্লাস খাতার মধ্যে এটা লিখে নিবা। ও যেহেতু বলেই ফেললো দর্পণের ব্যবহার, যেহেতু বলেই ফেললো, আই এম ডুইং দ্যাট অলরেডি। গ্রুপে আমি এটা যেটা পড়াবো সেটা অলরেডি গ্রুপে আমি পোস্ট করে দিচ্ছি। দর্পণের ব্যবহার, ওকে, সবাই গ্রুপে দেখলেই পেয়ে যাবা। সেটা তো গ্রুপে পেয়ে গেলা, সেটা তো ঠিক আছে, কিন্তু আমি পড়িয়েও দিচ্ছি একবার। কিরকম ব্যবহার উত্তল এবং অবতল দর্পণের, কার ব্যবহার ভালো কার ব্যবহার খারাপ, এই তাকায় দেখো। আশা করি সবাই দেখতে পাচ্ছ। তাহলে উত্তল দর্পণটাকে পড়ে শেষ করে দিই, তাহলেই ঝামেলা সমাধান। উত্তল দর্পণ দিয়ে সবসময় ছোট প্রতিবিম্ব পাওয়া যাবে এবং অবাস্তব এবং সোজা। ভাইয়া এই জিনিসটা আমরা কোথায় ব্যবহার করি? এই জিনিসটা আমরা মূলত তুমি তাকায় দেখো গাড়িতে ব্যবহার করা হয়। গাড়ির যে ভিউ মিরর, গাড়ির ভিউ মিরর কোনটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। গাড়ির ভিউ মিরর কোনটাকে বলা হয়? গাড়িতে যারা মোটরসাইকেল চালাইছো সবাইকে খেয়াল করেছো, মোটরসাইকেলের দুই পাশে যে দুইটা গ্লাস দেওয়া থাকে, যেটাতে তাকায় পিছনে কি হচ্ছে সেটা আমরা দেখতে পাই। জি ভাইয়া। দেখেছো কি? জি ভাইয়া খেয়াল করছি। জি ভাইয়া। যারা কিছু বুঝতেছো না তাদের জন্য আমি এই দেখিয়ে দিচ্ছি, যাতে কোনোভাবেই ভুল না হয়, কোনোভাবেই ভুল না হয়। এই যে সবাই তাকায় দেখো, দেখতে পাচ্ছ সবাই তাই না? এই তো। সো এই যে মিররটা তাকায় দেখো, এই মিররটা এটা একটা কন
ভেক্স মিরর। দূরের বস্তুগুলা ছোট, সোজা, অবাস্তব। এই অবাস্তব মানে কিন্তু বাস্তব অবাস্তব দুনিয়ার কথা বলা হচ্ছে না, সে যাই হোক, সেটা ফিজিক্সের অবাস্তব। তো এই হলো কথা। তাহলে পরীক্ষা সবসময় এটাই আসে বেশিরভাগ সময়। পরীক্ষা বেশিরভাগ সময় আমি বিশ্বাস করি যে পরীক্ষা বেশিরভাগ সময় এটাই আসে। 2 নাম্বার কথা, আর কি জানবো আমরা? দেখো এখান থেকে আমরা আরো 2-একটা পড়তে পারি। সেটা হলো যে অবতল দর্পণ কারা কারা ব্যবহার করে। যেমন দাঁতের চিকিৎসকরা অবতল দর্পণ ব্যবহার করেন। চুল দাড়ি কাটার জন্য অবতল দর্পণ ব্যবহার করা হয়। কেন? কেন? যেখানে দাঁতটাকে বড় করে দেখা দরকার। অবতল মানেই কি? সবকিছুকে কি দেখা যাবে? এখানে একটু কি আকারে দেখা যাবে? একটু বড় আকারে দেখা যাবে। আর উত্তল দর্পণে ছোট করে দেখা যাবে। তো যাকে আমার বড় করা দরকার তাকে আমি বড় করে দেখব। তাহলে চুল দাড়ি কাটার সময় বড় করে দেখতে হয়, এটাতে বড় করে দেখতে হয়। ওকে, ঠিক আছে, এই দুটো আমি জানাই দিলাম। এছাড়াও টর্চ, স্টিমার লঞ্চের সার্চ লাইটে এটা ব্যবহৃত হয়। এছাড়াও তাকায় দেখো, নাক কান গলা পরীক্ষা করার সময় এই অবতল দর্পণ ব্যবহার করা হয় ভেতরে দেখার জন্য। তো ডাক্তাররা ব্যবহার করে তাহলে অবতল দর্পণ। এই 4টা কথা যদি কেউ পড়ে, আমি গ্যারান্টি দিলাম দর্পণ রিলেটেড যে কোনো প্রশ্নই সে পরীক্ষার হলে গিয়ে উত্তর করে আসতে পারবে ইনশাল্লাহ। সো ডান, তাহলে দর্পণ রিলেটেড প্রশ্নের উত্তর দেওয়া শেষ। এইবার বীক্ষণ যন্ত্রাবলী। দেখো, অনুবীক্ষণ যন্ত্র, বাইনোকুলার, পেরিস্কোপ, এগুলাকে বলা হয় হলো বীক্ষণ যন্ত্রাবলী। এবং এই বীক্ষণ যন্ত্রগুলো আমাদের চোখে যে কোণ তৈরি করে সেই কোণটাকে বলে বীক্ষণ কোণ বা দৃষ্টিকোণ। এরা চোখে একটা বস্তু আমাদের চোখে যে কোণ তৈরি করে, বস্তু, এই ল্যাপটপটা এই মুহূর্তে আমার চোখে যে কোণ তৈরি করছে সেই কোণটাকে বলা হয় বীক্ষণ কোণ বা দৃষ্টিকোণ। কি অসাধারণ সব আবিষ্কার করেছে মানুষ। ওকে, এখন এই বীক্ষণ কোণ দিয়ে অনেক কিছু করা যায়, এইগুলো আমরা পড়বো না। আমরা পড়বো মাইক্রোস্কোপ সম্পর্কে। অনুবীক্ষণ যন্ত্র কয় ধরনের হয়? সরল এবং জটিল। সরলটার অপর নাম বিবর্ধক কাচ, এছাড়া যৌগিক বা জটিল হতে পারে, সবই ঠিক আছে। সরল অনুবীক্ষণ যন্ত্র বা বিবর্ধক কাচ, চলো আমরা একটু খেয়াল করি। দেখো, একটা মাত্র লাইন পড়তে হবে, একটা মাত্র লাইন। সেইটা হলো, এই সরল অনুবীক্ষণ যন্ত্রে আমরা প্রথম কথা যে সরল অনুবীক্ষণ যন্ত্রে কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স। কি ব্যবহার করা হয়? উত্তল লেন্স। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, সরল অনুবীক্ষণ যন্ত্রে যে প্রতিবিম্বটা হবে অবাস্তব সিধা আকারে বড়। দেখো তো, তুমি সবাই ম্যাগনিফাইং গ্লাস দেখেছো, তোমার হাতের রেখায় যখন ধরা হয় সবগুলোই কিন্তু বড় হয়ে যায় আকারে, সোজাই থাকে, উল্টে যায় না। আর এটাকে অবাস্তব বলা হচ্ছে। এই 2টা কথা জানলেই আমাদের পড়া শেষ হয়ে গেল। ঠিক আছে, ডান। ওয়েট ফর আ হোয়াইল, 1 মিনিট দাঁড়াও। তুমি দিন দুনিয়ার অনেক কিছু পড়লা, শুধু এই কথাটাই পড়লা না যে কিরকম প্রতিবিম্ব তৈরি হয়, তুমি আসলে পরীক্ষার হলে যে কিছুই পারবা না। তাহলে আমরা জেনে গেলাম এই সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালাটা মুখস্থ করবা। আর এইটা চাইলে রিডিং করতে পারো, এই রাশিমালাটার উপর ভিত্তি করে এই কথা বলা আছে, এটা তেমন কিছু না। এইবার জটিল অনুবীক্ষণ যন্ত্র, জটিল বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। ভাইয়া, জটিল বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের এখান থেকে আসলে খুব আহামরি কিছু আছে সেটা আমি বিশ্বাস করি না। শুধু জানতে হবে কে এটা আবিষ্কার করেছেন। এইটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী গ্যালিলিও। বিজ্ঞানী গ্যালিলিও এই জিনিসটা আবিষ্কার করেছেন। ঠিক আছে, ওকে, এইটাই আমি পড়তে বলবো। এখানে অনেক কিছু বলা আছে এবং আমরা এইটার দিন শেষে আকার তো অনেক গুণ বড় হবে, তাই না? এটার আকার দিন শেষে অনেক গুণ বড় হবে। তার আগে তাকায় দেখো, এইখানে 2টা লেন্স ব্যবহার করা হয়। একটাকে বলে অবজেক্টিভ, আর একটাকে বলে আইপিস। এইগুলাকে বলে অবজেক্টিভ আর এইটাকে বলে আইপিস। যেখানে আমরা চোখ রাখি সেটাকে বলে অভিনেত্র, আর যেখানে আমরা বস্তুটাকে রাখি সেটাকে বলে অভিলক্ষ। 2 জায়গাতেই আমরা কি ব্যবহার করি? 2টা উত্তল লেন্স ব্যবহার করি। তাহলে সবকিছু তৈরি হচ্ছে কি দ্বারা? উত্তল লেন্স দ্বারা। এই কথাটা জানতে হবে। এখন তাকায় দেখো,
অভিলক্ষের ফোকাস দূরত্ব এবং উন্মেষ থাকে ছোট, এইটার সবকিছু থাকবে ছোট, আর অভিনেত্রের ফোকাস দূরত্ব আর উন্মেষ থাকবে বড়। এই তো, এই দুটা কথা তুমি এখান থেকে দাগানোর সময়, পড়ার সময় শুধুমাত্র এই দুটা কথা পড়বা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা জানলাম। এবং দিন শেষে প্রতিবিম্বটা কেমন তৈরি হবে? দিন শেষে প্রতিবিম্বটা হবে অবাস্তব, সোজা এবং বড়। সরল অনুবীক্ষণ যন্ত্রেরটা কেমন ছিল? সবাই একসাথে বলো, এগুলোই কিন্তু পরীক্ষায় আসবে। কেমন ছিল? সিধা, অবাস্তব, আকারে বড়। বস্তু আকারে বড়। একই কথা, তাই তো? দেখো, অবাস্তব, সিধা, আকারে বড়, অবাস্তব, সিধা, অবাস্তব, সিধা, আকারে বড়। এবং তোমাদের মনে আছে কিনা জানি না, আমি যখন তোমাদেরকে একটু দাগাই দিচ্ছিলাম, এই কথাটি বলা হচ্ছে। তুমি যদি একটু পেজের আগে চলে যাও, আমরা যখন এই ছকটা পড়ি তখন দেখো এই জায়গায় কিন্তু সুন্দর করে বলা আছে, বস্তুর অবস্থান যখন আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে থাকে, শুধুমাত্র এই একটা কন্ডিশনেই, অনলি ইন দিস কন্ডিশন, বস্তু হবে অবাস্তব, সোজা, বড়। এই ধর্মকে কাজে লাগিয়েই বিবর্ধন কাচ, অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্রের অভিনেত্র তৈরি করা হয়েছে। সেই সবগুলা পড়াই হলো একে অপরের সাথে সম্পর্কিত। এই যে ইউনিক ঘটনাটা, এই ইউনিক ঘটনাটাই কিন্তু আমাদের সকল মাইক্রোস্কোপের মূলনীতি। সো এই কথাটা তোমাদেরকে জানাই দিলাম। তাহলে অল দ্য মাইক্রোস্কোপের দিন শেষে প্রতিবিম্ব কিন্তু অবাস্তব, সোজা এবং আকারে বড়। তাহলে এইটাই যদি প্রশ্ন হয়, তোমাকে আমি বললাম, দেখি আমি প্রশ্ন করছি হলো দিলশাদ সরকার দোলাকে, দোলা আপু বলো তো, পরীক্ষায় এভাবে প্রশ্ন আসলো যে একটা বস্তু প্রতিবিম্বটা হলো অবাস্তব এবং সোজা এবং বড়, তাহলে তুমি বলো তো প্রতিবিম্ব বস্তুটার অবস্থান কোথায়? বস্তুটাকে কোথায় রাখা হয়েছে? বস্তুর অবস্থান কোথায় হবে? এটা যদি প্রতিবিম্বর অবস্থান হয়, প্রতিবিম্ব অবাস্তব, সোজা, বড়, বস্তুর অবস্থান কোথায়? ফোকাস আর লেন্সের মাঝে। ফোকাস আর লেন্সের মাঝে। কিসের মাঝে? কেন্দ্র আলোক, সরি, ফোকাস আর ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে। জি জি ভাইয়া, আলোক কেন্দ্র। সাবাস, সাবাস মানে সাবাস, 100% সাবাস। ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে। ফ্যান্টাস্টিক, ভেরি গুড। ও কিন্তু পেরে গেল দোলা, ভালো করে পড়তে থাকো। সাবাস, ভেরি গুড। সো দ্যাটস ইট। এটাই পরীক্ষায় আসতে পারে। এই কথাগুলো যে এতক্ষণ যা বুঝাইছি, যেটুকু বুঝে পড়তে বললাম, এটুকু যদি কেউ বুঝে পড়ে, ও পরীক্ষায় কামিয়াব হয়ে যাবে। বাকি তাহলে আমরা কতদূর পড়লাম? এগুলো আর এগুলো এগুলো পড়ে টাইম নষ্ট করার কোনো মানে হয় না। আমি এগুলো পড়াতে মোটেই পক্ষপাতী না। এগুলো অঙ্ক কোনো কিছুই করব না আমরা। আমরা শুধু টেলিস্কোপের প্রকারভেদ পড়ব। দেখো টেলিস্কোপ কয় ধরনের হতে পারে? প্রতিসরণ আর প্রতিফলন দুই ধরনের হতে পারে। প্রতিসরণের উদাহরণগুলো দেখো, নভ, ভূদূরবীক্ষণ, গ্যালিলিও। এইটা মনে রাখার উপায়টা কি? লিখে রাখো, গ্যালিলিও, ভুয়া, জ্যোতিষী। ঠিক আছে, গ্যালিলিও, ভুয়া, জ্যোতিষী, এই তিনটেই হলো প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র। গ্যালিলিও, ভুয়া, জ্যোতিষী। পরীক্ষায় প্রশ্ন আসবে কোনটা প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র না। আর বাকিগুলা সব কি? নিউটন, গ্রেগরি, হার্সেল, এগুলো হলো প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র। তুমি যদি এদেরটা মনে রাখতে চাও তাহলে লিখে রাখতে পারো নিগ্রহ। নিগ্রহ, নিউটন, গ্রেগরি আর হার্সেল। তো নিগ্রহ প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র। ডান। নভ দূরবীক্ষণ যন্ত্র। নভ দূরবীক্ষণ যন্ত্র একটা কি? এটা আমরা একটু আগে দেখলাম, এটা একটা প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র, তাই না? যেটার অপর নাম হলো জ্যোতিষী, জ্যোতিষ দূরবীক্ষণ যন্ত্র। কেপলার এটা সর্বপ্রথম উদ্ভাবন করেন। ভাইয়া তুমি এইটুকু পড়লেই হয়েছে, এর বেশি কিছু আমরা আসলে জানবো না। আর এই যন্ত্রে একটা জিনিস লাগানো থাকে যার নাম হলো ভিউ ফাইন্ডার। এই ভিউ ফাইন্ডারের বিবর্ধন অল্প, কিন্তু এটা দৃষ্টিক্ষেত্রকে প্রশস্ত করে। পরীক্ষায় প্রশ্ন আসবে নভ দূরবীক্ষণ যন্ত্রে কি লাগানো থাকে? উত্তর হলো ভিউ ফাইন্ডার। পড়া শেষ। কে আবিষ্কার করে, কি করে, দ্যাটস ইট। এগুলো আর আমি কিছু পড়তে বলছি বলে মনে হচ্ছে না আমার কাছে। এগুলো আসলে আমি আর পড়তেই বলবো না। এগুলো থেকে পরীক্ষায় কখনো প্রশ্ন আসতে দেখিনি আমার লাইফে, ভবিষ্যতেও দেখবো বলে আমি বিশ্বাস করি না। তো এতক্ষণ যা পড়তে বলছি সেটা পড়লেই হবে। নব দূরবীক্ষণ যন্ত্রের সুবিধা অসুবিধা একদম, কারো যদি অনেক সময় থাকে রিডিং পড়বা,
আমি বিশ্বাস করি না এগুলো থেকে প্রশ্ন আসবে। প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক হলো তোমার গ্রেগরি, পরবর্তীতে নিউটন সবচেয়ে বেশি প্রচলিত এটা নির্মাণ করেন, পরবর্তীতে হার্সেল এটাকে দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। এই প্যারাটা শুধু পড়বা, বিজ্ঞানী তিনজনের নাম নিউটন, গ্রেগরি এবং হার্সেল। আহামরি কিছু না, এগুলো পড়তে হবে না, ঠিক আছে? কারো যদি অনেক সময় থাকে রিডিং পড়বা, না থাকলে বাদ। অনুবীক্ষণ যন্ত্র দূরবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্য, এইটা পড়া যেতে পারে, এই অর্থে যে একটু খালি বেসিকটা বোঝা। হ্যাঁ, অনুবীক্ষণ যন্ত্র এবং দূরবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্য আমরা তো সবাই জানি। অনুবীক্ষণ যন্ত্র ছোট জিনিসকে বড় করে দেখতে চাই, আর দূরবীক্ষণ যন্ত্র দূরের বস্তু দেখার কাজে ব্যবহৃত হয়। আচ্ছা, এখন এখানে একটা ছোট্ট কথা আছে, যেই কথাটা তোমার মাথা ঘুরিয়ে দিতে পারে। এটা পড়লে আসলে মাথা ঘুরেও যায়। তাকায় দেখো, অনুবীক্ষণ যন্ত্রের শেষ লাইনটা, চূড়ান্ত প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর সাপেক্ষে উল্টা হয়। চূড়ান্ত প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর সাপেক্ষে উল্টা হয়। আর এতক্ষণ কি পড়ে আসলা? এতক্ষণ পড়ে আসলা যে অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন হয়, অবাস্তব হয়, সিধা হয় এবং সোজা হয়। এবং এখানে দেখা যাচ্ছে চূড়ান্ত প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর সাপেক্ষে কি হয়ে গেল? উল্টা। আমি এই লাইনের ব্যাখ্যাটা আমার আসলে জানা নাই, এই লাইনটা কেন লিখলো, কিন্তু আবারও বলছি যে পরীক্ষায় যদি আসে যে অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন কেমন, অবশ্যই বলবো অবাস্তব সিধা এবং অবাস্তব সোজা এবং আকারে বড়। এই লাইনটা পড়ে দিন দুনিয়া ভুলে যাওয়া যাবে না। এই লাইনের অন্য কোনো ব্যাখ্যা আছে যেটা এই মুহূর্তে আমি আর খুঁজে দেখিনি, আমার এটা জানা নাই। ওকে, সেই জন্য তারপর খেয়াল করাই দিলাম যাতে তোমাদের প্যাচ না লাগে। আপাতত জিনিসটা শুধু পড়ে যাওয়া, এখান থেকে যে প্রশ্ন আসবেই সত্য মিথ্যা হিসেবে যদি পরীক্ষা লাইনটা থাকে এটাকে সত্য বলে ধরে নিবা। ওকে, আর 3 নাম্বার পয়েন্টটা একবার ভালো করে পড়বা যে অভিলক্ষ অভিনেত্র দুটা দ্বারাই এটা কিন্তু কম বেশি বিবর্ধিত হয়। এই দুটো লাইন পড়বো, দ্যাটস ইট। আলোক যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা, এগুলা পড়ার কোনো মানে হয় না, এগুলা পড়া মানে জাস্ট হুদাই টাইমটা নষ্ট করা। এগুলো থেকে কোনো প্রশ্নই আসবে না। প্রশ্ন আসবে প্রিজম থেকে। প্রিজমের সংজ্ঞা পড়তে পারো, কারো যদি অনেক সময় থাকে রিডিং পড়ে নিবা। দেখো আমি যেগুলোকে স্টার দিচ্ছি, যেগুলোকে গুরুত্ব দিয়ে পড়তে বলছি সেগুলোই গুরুত্ব দিয়ে পড়বা। এগুলা পড়া মানে হুদাই টাইম নষ্ট করা। এগুলো থেকে এই পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি, কিছুই দাগাই দিচ্ছি না আমি, এগুলো থেকে কিছু দাগাই দিচ্ছি না। শুধুমাত্র এইটা আমরা পড়বো, এই সূত্র দুইটা, বিচ্যুতি রাশিমালা, এই হলো বিচ্যুতি রাশিমালা, দ্যাটস ইট। ন্যূনতম বিচ্যুতি কাকে বলে? সংজ্ঞা, কাকে বলে ন্যূনতম বিচ্যুতি? ডান। ন্যূনতম বিচ্যুতি শর্ত ফর যে আইন, ভাই মাত্র দুটা লাইন। ন্যূনতম বিচ্যুতি শর্ত কি? যদি কখন আগে পড়ে থাকো ভালো, না পড়লে শর্তটা একবার পড়ে নিবা। প্রিজম কোণের সাথে কি সম্পর্ক, এগুলো থেকে কিচ্ছু লাগবে না, খুবই গুরুত্বপূর্ণ এই বোল্ড হরফগুলা। ন্যূনতম বিচ্যুতির মান কিসের উপর নির্ভর করে? উপাদান, মাধ্যম, প্রিজম কোণ, বর্ণ, চারটা বিষয়ের উপর। দেখো আলাদা আলাদা করে দাগাই দিলাম। বেগুনি বর্ণের আলোর চেয়ে লাল বর্ণের আলোর ন্যূনতম বিচ্যুতি কোণের মান কম। এগুলো কোনো অঙ্কই আমি দাগাই দিলাম না, কারণ এগুলো ক্যালকুলেটর ছাড়া তুমি করা খুবই কঠিন, এই প্যারা খাওয়া দরকার নাই। মাত্র দুইটা বোল্ড হরফ দাগাই দিয়েছি, সেই বোল্ড হরফ যে বোল্ড হরফগুলো দাগাই দিলাম সেটাই পড়বা, দ্যাট উইল বি এনাফ। আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন কে? বিজ্ঞানী আইজাক নিউটন। এবং আইজাক নিউটন প্রমাণ করেন যে সাদা আলো কোনো আলো না, এটা হলো সব আলোর মিশ্রণ। পরবর্তীতে তিনি সাদা আলোকে 7টা মূল বর্ণে ভাগ করেন, এই ঘটনাটাকেই বলা হয় আলোর বিচ্ছুরণ। ওকে, আলোর বিচ্ছুরণ, ডিসপারশন অফ লাইট, এটা কিন্তু বিজ্ঞানী নিউটনের আবিষ্কার। এবং তিনি এই 7টা রং আবিষ্কার করেন। এখন এই 7টা রঙের মধ্যে দেখো লাল সবুজ নীল, এদেরকে বলা হয় প্রাথমিক বর্ণ। লাল সবুজ নীল বা নীলাশ, এদেরকে বলা হয় প্রাথমিক বর্ণ। পরীক্ষা প্রশ্ন আসবে প্রাথমিক বর্ণ কোনটা? উত্তর হবে নীলাশ। ডান, আর কিচ্ছু পড়বা না। আর এইখানে দুটো লাইন পড়বা, যে দুটি বর্ণের মিশ্রণে সাদা বর্ণ তৈরি হয় তাদেরকে বলা হয় পরিপূরক বর্ণ। যে দুটি মিশ্রণের, দেখো
যেমন হলুদ এবং নীল বা সবুজ বা ম্যাজেন্টা মিশালে সাদা তৈরি হয়। তো হলুদ আর নীল মিশালে কবে সাদা তৈরি হলো আমি সেটা জানি না, কিন্তু এদেরকে বলা হয় একে অপরের পরিপূরক বর্ণ। সবুজ আর ম্যাজেন্টা মিশাইলে কিভাবে সাদা তৈরি হয় আমি ভাই সেটা এখনো পর্যন্ত দেখি নাই, কিন্তু এদেরকে পরিপূরক বর্ণ বলা হয়। কোচিং এর পরীক্ষাগুলোতে তো অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসবে যে নিচের কোন দুইটি পরিপূরক বর্ণ, হলুদ নীল সবুজ ম্যাজেন্টা, ভাই এটাই জানতে হবে। এখন যেহেতু দেওয়া আছে বইয়ে, কিচ্ছু করার নাই, জানতে হবে। ঠিক আছে, এই দুটা মিশাইলে নাকি সাদা তৈরি হয়, হতে পারে, আমি বুঝলাম না যে কেমনে তৈরি হয়। ওকে, ঠিক আছে, দুটা লাইন দাগাই দিলাম। এইবার জানার বিষয়। একদম টনটনা মুখস্থ, এক টানা মুখস্থ। খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা লাইন। এগুলো তোমরা আগে থেকেই জানো। বেগ তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক হবে, এটা তো সবাই জানে, তাই না? ভি ইকুয়াল টু এন ল্যামডা, সেটাই এখানে বলা আছে। ওকে, অল্প কিছু লাইন পড়বা, যেটাই বোল্ড হরফ শুধুমাত্র সেইটাই পড়বা। আমি দাগাই দিচ্ছি, হলুদ বর্ণের আলোকে বলা হয় মধ্যরশ্মি। হলুদ বর্ণের আলো হলুদ দিয়েই দাগালাম। প্রাথমিক বর্ণ আর মূল বর্ণের মধ্যে পার্থক্য আছে। নীলাশ, নীল লাল সবুজ হলো প্রাথমিক বর্ণ, নীল লাল আসমানি আনিলা হলো মূল বর্ণ। ভাইয়া মনে রাখতে হবে, নীলাশ প্রাথমিক, আনিলা মূল বর্ণ। অত্যন্ত ছোট্ট ছোট্ট কথা, সবাইকে পার্থক্যটা বুঝতে পেরেছো? জি ভাইয়া। জি ভাইয়া। এক জায়গায় কিন্তু সবুজ আছে, আরেক জায়গায় কিন্তু আসমানি আছে। পরীক্ষায় কোনটা আসছে সেটা খেয়াল করবা, মূল বর্ণ আসছে নাকি প্রাথমিক বর্ণ আসছে। এগুলো আর পড়তে বলবো না কোনো কিছুই আমি। বর্ণালী উৎপত্তির কারণ অনেক কথা বলা আছে, জাস্ট জানার বিষয় এই লাইনগুলা। জানার বিষয় দুইটা, এই তো জানার বিষয় জেনে ফেলছো। এগুলো না, রেলের বিক্ষেপণ সূত্র এগুলো পড়ে কোনোদিনই লাভ হয়নি, এগুলো থেকে জীবনও প্রশ্ন আসে না। এরই সাথে সাথে চ্যাপ্টারটা প্রশ্ন শেষ। এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসতে পারে, বলেই দিলাম কোন অঙ্ক আসতে পারে। সো আমরা মোটামুটি একটা